আপনি স্যার পার্ডু ইউনিভার্সিটি ইউএস এর একটা খুবই প্রমিনেন্ট ইউনিভার্সিটি এবং সেখানে আপনি সিনিয়র প্রফেসর হিসেবে আছেন এবং আপনি ইউএসএ তে আছেন ফর মোর দেন 30 ইয়ার্স আপনার ফ্যামিলি সহ। যে আমাদের দেশের ছেলেমেয়ের জন্য বাইরে আন্ডার গ্রাজুয়েশন করতে যাওয়া ইউরোপ আমেরিকাতে, সেটা আসলে তাদের জন্য কতটা উপযোগী? biggest mistake যেটা go abroad guaranteed success. That's not true. That's not absolutely true. বাইরে গেলেই যে আপনার সাকসেসফুল হবে, that's not true. রিয়েলিটি হচ্ছে আপনাকে কাজ করতে হবে লো পেইং জবে। লাইফ ক্যান বিকাম ভেরি ডিফিকাল্ট বিকজ আপনাকে স্টাডি, ওয়ার্ক অ্যান্ড স্ট্রেস তিনটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে। অ্যান্ড সাকসেস উইল ডিপেন্ড অন স্কিলস। আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে যদি আপনি এখানে মাইগ্রেট করতে চান এবং জব পেতে পারেন। কতটুকু পুঁজি নিয়ে এই যাত্রাটা শুরু করা উচিত? হোয়াট ইজ দ্য নাম্বার? শুধুমাত্র টিউশন ফি হচ্ছে $38,000 এক বছরে, শুধু টিউশন ফি। আমি যদি কম করেও ধরি, আপনার পাবলিক ইউনিভার্সিটি গুলোতে 50,000 বছরে, আর প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে $1,00,000 দিতে হবে। $1 যদি $1 120 টাকা হয়, এখন 130। 130 টাকা যদি হয়, তাহলে $50,000 ইকুইভ্যালেন্ট হচ্ছে 70 লক্ষ টাকা। 4 বছরে 3 কোটি টাকা রাফলি। 4 বছরে 3 কোটি টাকা। আর আপনার প্রাইভেট ইউনিভার্সিটি গেলেতে 5 কোটি টাকা। বাট এখানে আইন ভঙ্গ করলেই আপনাকে পাঠিয়ে দিবে এবং এরপরে আর আপনি কখনোই ফিরে আসতে পারবেন না। সাকসেসফুল হওয়াটা গ্যারান্টিড না, কথাটা ঠিক না। যদি ঠিক মতো পড়তে পারে সাকসেসফুল হতে পারে, জীবনটা বদলে যেতে পারে। ফ্যামিলি সাপোর্ট আছে, সলিড ফাউন্ডেশন আছে, দে আর ডুইং ভেরি গুড। কিন্তু যারা রিস্ক নিয়ে আসতেছে তারা বড় বেশি রিস্ক নিয়ে আসতেছে। তুমি কেন মিশো না? বলে আমি কারোর সঙ্গে মিশতে পারি না, বিকজ আমি যদি ওদের বাসায় যাই, ওরা যখন আমাকে খাওয়ায় আমি তো রিটার্ন করতে পারি না। সুতরাং আমি আমার বাকি সময়টা পড়াশোনায় কাজে করি এবং ক্যাম্পাসে কাজ করি। ভালো ডিগ্রি শেষ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে, অ্যান্ড হি গট এ জব, ভেরি গুড জব। বাট ওইটা হাতে গোনা কয়েকজন। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। আসসালামু আলাইকুম। সিনিয়র প্রফেসর আহমেদ মুস্তফা স্যার ইউএসএ থেকে আমাদের সাথে জয়েন করেছেন। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার, আপনার সাথে আমি এর আগের একাধিক পডকাস্ট করেছি এবং সবগুলোই মানুষ খুব অনেক পছন্দ করেছে এবং উপকৃত হয়েছে। সেই জায়গা থেকে শুরু করে স্যার আজকে আপনার সাথে একটা খুবই ক্রিটিক্যাল জিনিস নিয়ে আলাপ করবো, যেটা আমাদের গত 1-2 বছরে আমাদের সেন্টারে অনেক বাবা মা এবং সন্তানরা কনফিউজড এবং আমাদের কাছে এটা নিয়ে বারবার নিয়ে আসছে। তো আমি যদি আজকের ডিসকাশনের টপিকটা দিই, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের দেশের ছেলেমেয়ের জন্য বাইরে আন্ডার গ্রাজুয়েশন করতে যাওয়া ওয়েস্টে, ইউরোপ আমেরিকাতে, সেটা আসলে তাদের জন্য কতটা উপযোগী এবং কতটা ভালো ইনভেস্টমেন্ট বা আমার জায়গা থেকে এবং ছেলেমেয়ের জায়গা থেকে। একদিকে আমরা যদি দেখি, আগের ট্রেডিশনটা ছিল যে বাংলাদেশে মানুষজন আন্ডার গ্রাজুয়েশন করে মাস্টার্স পিএইচডি করতে বাইরে যেত। এখনকার জেনারেশনে তারা খুবই ইন্টারেস্টেড যে তারা আসলে আন্ডার গ্রাজুয়েশনটা বাইরে করবে। এখন সেই জায়গাটায় বাবা মা অনেক সময় বুঝতে পারে না যে এই যে এটা তো বেশ এক্সপেন্সিভ, এই যে ইনভেস্টমেন্টটা আমাদের সন্তানের জন্য ভালো হবে কিনা। আপনি স্যার পার্ডু ইউনিভার্সিটি ইউএস এর একটা খুবই প্রমিনেন্ট ইউনিভার্সিটি এবং সেখানে আপনি সিনিয়র প্রফেসর হিসেবে আছেন এবং আপনি ইউএসএ তে আছেন ফর মোর দেন 30 ইয়ার্স আপনার ফ্যামিলি সহ। তো সেই জায়গাটা থেকে স্যার যদি আমরা ধাপে ধাপে এটা নিয়ে স্যার আমরা যদি আলোচনা করি। আপনার আজকের টপিকটা অনেক কঠিন টপিক। এটা আলোচনা করতে গেলে আমাদেরকে ভালো সাইড এবং খারাপ সাইড দুটো সাইড নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। তো আপনি অলরেডি আপনার বাইরে পড়ার জিনিসটাকে দুটো ভাগ করেছেন, একটা হচ্ছে গ্র্যাজুয়েট স্টাডিজ, একটা আন্ডার গ্র্যাজুয়েট স্টাডিজ। এখন বাংলাদেশের ছেলে মেয়েরা যারা বাইরে পড়তে চাচ্ছে অথবা প্যারেন্টসরা যারা তাদের বাচ্চাদেরকে বাইরে পড়াতে চাচ্ছে, তার অনেকগুলো কারণ আছে। বাট আমি প্রথমেই সামারিটা বা বটম লাইনটা দিয়ে আমি শুরু করতে চাই। বটম লাইনটা হচ্ছে বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য আন্ডার গ্রাজুয়েট পড়তে আসাটা আমরা দুইভাবে দেখতে পারি। একটা হচ্ছে আপনার এটা একটা পাওয়ারফুল অপরচুনিটি ক্রিয়েট করবে যদি প্রপারলি প্ল্যান করা যায়। অন দি আদার হ্যান্ড এটা একটা ভেরি রিস্কি ইনভেস্টমেন্ট হবে যদি এটা ব্লাইন্ডলি আমরা ফলো করি। আমরা যদি ক্যালকুলেট না করে আমাদের ছেলে মেয়েদেরকে বাইরে পাঠাই, তাহলে ফ্যামিলির জন্য এবং বাচ্চাটার জন্য রিস্কি হতে পারে। সো আমি আবার রিপিট করি, ইটস এ ভেরি পাওয়ারফুল অপরচুনিটি যদি প্রপারলি প্ল্যান করা যায়। ইটস এ ভেরি রিস্কি ইনভেস্টমেন্ট যদি প্রপারলি প্ল্যান না করা হয়। তো আমরা যদি ইন ডেপথে যাই যে এখানে ধাপে ধাপে জিনিসটার আসলে প্রজ এন্ড কনস নিয়ে যদি স্যার আমরা আলাপ করি। আপনাকে আমি জিজ্ঞেস করছি
যে কেন আমাদের প্যারেন্টরা তাদের ছেলে মেয়েদেরকে বাইরে পাঠাতে চাচ্ছে আন্ডারগ্রেড করার জন্য, অথবা আমাদের ছেলে মেয়েরা কেন আন্ডারগ্রেড করতে বাইরে আসতে চাচ্ছে? আপনার কি মনে হয়, বা আপনার সঙ্গে যারা প্যারেন্টরা কথা বলে তাদের কি ধারণা? আমি এখানে বলবো যে বাচ্চাদের সাইডটা কি এন্ড বড়দের সাইডটা, প্যারেন্টসদের সাইডটা কি। প্রথমত হচ্ছে যে প্যারেন্টসরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে এই আইডিয়াটা নিয়ে আসে না, এই আইডিয়াটা আসে আসলে বাচ্চাদের কাছ থেকে। এবং এইটা একটা এখনকার সময় এটা একটা খুব স্ট্রং ট্রেন্ড যে বাংলাদেশে আন্ডার গ্রাজুয়েশন আমি করবো না, আমি বাংলাদেশের বাইরে আন্ডার গ্রাজুয়েশন করবো, তাহলে আমি লাইফে খুব তাড়াতাড়ি অনেক আগায় যাব। এবং সে যখন তার ফ্রেন্ড সার্কেলে দেখে, এবং বাংলাদেশে অবশ্যই অ্যাফোর্ডেবিলিটি আগের থেকে অনেক বাড়ছে, এক জেনারেশনের মধ্যে বাংলাদেশের মানুষের অ্যাফোর্ডেবিলিটি অনেক বাড়ছে। এখন দেখা যাচ্ছে ক্লাসের 2 3 4 জন যখন বাইরে চলে যাচ্ছে, তখন তারা কন্টিনিউয়াসলি ইট ক্রিয়েটস এ পিয়ার প্রেশার, যে ও আমি তো যেতে পারলাম না, ফিয়ার অফ মিসিং আউট, মিসিং দ্য সাকসেসফুল অপরচুনিটি, এবং আমি তো পিছিয়ে গেলাম অনেক। তখন তারা তাদের বাবা মাকে প্রেশার দিচ্ছে যে আমি কেন, আমার ফ্রেন্ড যেতে পারছে, আমার ফ্রেন্ড আফনান যেতে পারছে, আমি কেন যেতে পারবো না। And আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কি যে বাবা মা তখন একটা গিল ট্র্যাপের মধ্যে পড়ে। আমি আমার বাচ্চার এডুকেশন এফোর্ড করতে পারতেছি না, ও মাই গড আমি কত খারাপ বাবা মা যে আমি আমার বাচ্চার ভালো এডুকেশন দিতে পারতেছি না। সো ইটস লাইক আমার বাচ্চা তো কোনো খারাপ কিছু চাচ্ছে না, আমার বাচ্চা একটা ভালো এডুকেশন চাচ্ছে, আমি সেই এডুকেশন দিতে পারতেছি না। সো বাবা মা ইজ ইন আ প্রেশার। অন দা আদার হ্যান্ড, যেটা একটা বড় ইস্যু, সেটা হচ্ছে কি আমরা যেটা দেখি সেটা হচ্ছে বাচ্চারা যেমন এডুকেশনের দিকে যেতে চায়, অনেক বাচ্চার কাছে এডুকেশনের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওই লাইফস্টাইল এবং ফ্রিডমটা। সে বাসায় বাংলাদেশে ওভারঅল আমি যদি বলি, বাংলাদেশ একটা কনজারভেটিভ সোসাইটি, সেখান থেকে ওয়েস্টার্ন যেই লিবার্টি অ্যান্ড ফ্রিডম, যে আমি আমার মতো কিছু টাকা আয় করবো, যেভাবে খরচ করতে হবে, যেটা অ্যাটলিস্ট সে হলিউডের সিনেমাতে দেখছে বা ফেসবুকে দেখে, সেটাতে সে ঝাঁপ দিতে চায়, কারণ তার কাছে মনে হয় যে ওইটা তো অনেক বেশি, আমি লাইফটা অনেক বেশি এনজয় করতে পারবো সেখানে। এই সব মিলে সে বাবা মাকে প্রেশার দিতে থাকে, এন্ড দেন বাবা মা একটা পর্যায়ে যারা পাঠাতে পারে তাদের অনেকেই আসলে ফাইন্যান্সিয়াল লোন নিয়ে অথবা তাদের জমি বিক্রি করে, যেটা তাদের একমাত্র অ্যাসেট, সেটা দিয়ে তারা পাঠাচ্ছে, যেটা ফাইন্যান্সিয়ালি ইটস এ হিউজ ইনভেস্টমেন্ট ফর দেম, বিকজ আন্ডার গ্রাজুয়েশন ইজ এক্সপেন্সিভ। এটা বেশিরভাগ ক্ষেত্রে পুরা 3 4 বছরেরটা যোগ করলে ইটস 1 থেকে 3 কোটি টাকার মতো পড়ে যায়, যেটা ইজ কোয়াইট এক্সপেন্সিভ। কিন্তু যেটা হয় আনফর্চুনেটলি, সেটা হচ্ছে হ্যাঁ, কিছু কিছু বাচ্চারা সাকসেসফুলি তাদের রোড ম্যাপটা তৈরি করে নিতে পারে। বাট যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কি যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চারা তাদের এডুকেশনটা শেষ করতে পারতেছে না, বাচ্চারা ডিরেইলড হয়ে যায়, বিভিন্ন খারাপ জিনিসের মধ্যে তারা চলে যায়। এবং অন টপ অফ ইট দে হ্যাভ আ ফাইন্যান্সিয়াল লোন। তারা যখন আমাদের কাছে রিচ আউট করে, তাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে যে ড্রিঙ্কিং এ চলে গেছে, অথবা সুইসাইডাল থট তাদের আসতেছে। ইটস বিকজ তারা জানে তারা অনেক লোন নিয়ে আসছে, তারা এডুকেশন শেষ করতে পারতেছে না, and তারা এটা কারোর সাথে শেয়ার করতে পারতেছে না, তারা বাংলাদেশে ব্যাক করতে পারতেছে না, বিকজ বাংলাদেশে ব্যাক করলে ইটস হিউমিলিয়েশন। এন্ড অন টপ অফ দ্যাট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেই বাচ্চাটা বাংলাদেশে আন্ডার গ্রাজুয়েশন করছে, লেটস সে প্রাইভেট ইউনিভার্সিটি লাইক ব্র্যাক অথবা আহসানুল্লাহ অথবা বুয়েট অথবা ঢাকা ইউনিভার্সিটি হলে তো আরো ভালো, তারা ঠিকই বাইরে কিন্তু মাস্টার্স পিএইচডির জন্য স্কলারশিপ নিয়ে যেতে পারতেছে। দেন ওভারঅল পিকচারে এই ডিসিশনটা বিকামস বা আমার জন্য একটা ক্রিটিক্যাল ডিসিশন, আমি কি আমার বাচ্চাকে পাঠাবো নাকি পাঠাবো না। বিকজ সাম পিপল আর ডুইং রিয়েলি ওয়েল, আপনি যেটা বলছেন যে ওই অপরচুনিটিকে নিয়ে তারা আসলে ভালো করতে পারতেছে, তারা আন্ডার গ্রাজুয়েশন করতেছে, তারপরে তারা মাস্টার্স পিএইচডি করবে বা জবে ঢুকে যাচ্ছে, আরো বেশি মার্কেট রেডি হচ্ছে জবে যাওয়ার জন্য। বাট এট দ্য সেম টাইম দেয়ার ইজ দিস ম্যাসিভ রিস্ক, যেটা নিয়ে খুব বেশি মানুষ কথা বলে না, যে হোয়াট ইফ রাইট। তার এডুকেশন শেষ না হয়, হোয়াট ইফ সে ডিরেইলড হয়ে যায়, হোয়াট ইফ তার একুল ওকুল দৈকুলেই এলোমেলো হয়ে যায়। সো সেই জায়গাটায় স্যার আমি মনে করেছি যে ইউ আর দ্য রাইট পারসন টু এনলাইটেন আস অন দিস। যে কি পয়েন্টগুলো নিয়ে আপনি কথা বলতে চেয়েছেন বা হাইলাইট করেছেন, একটা হচ্ছে গিয়ে আপনার ইন্টেন্স কম্পিটিশন, পিয়ার প্রেশার, কমিউনিটি কম্পারিজন, আর একটা হচ্ছে প্রেস্টিজ। অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। সো আমি আপনার যে দর্শকরা আছে বা আমাদের যে বাবা মারা ছেলে মেয়েরা এই পডকাস্টটা শুনবে, তাদের জন্য আমি একটু আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে নেই। আমি অ্যাকচুয়ালি একজন এডুকেটর। আমি যদিও আপনার হেলথ সায়েন্সের প্রফেসর, আমি একই সঙ্গে আমি এডিকশন নিয়ে কাজ করি। আমরা একবার কথা বলেছিলাম এডিকশন নিয়ে। আর আমি প্রফেশনাল ডেভেলপমেন্ট পড়াই আপনার গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরকে। সো প্রফেশনাল ডেভেলপমেন্ট যেহেতু পড়াই, আজকের টপিকটা প্রফেশনাল ডেভেলপমেন্টের সঙ্গে অনেকটা কানেক্টেড। আর আপনি যেহেতু এডিকশনের কথা বললেন, সেই সাইডটাও আমি দেখি। সুতরাং আমি জানি যখন কেউ ডিরেলড হয়ে যায়, তারা অনেক কিছুতে এডিক্টেড হয়ে যায় বা সুইসাইডাল হয়ে যেতে পারে। তো সেই জন্য আজকের টপিকটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি অল্প সময়ের মধ্যে চেষ্টা করব আমাদের ছেলে মেয়েদেরকে এবং তাদের বাবা মাদেরকে বুঝানো এই বাইরে পড়তে আসার ভালো সাইডটা এবং খারাপ সাইডটা কি। সো আমরা যেহেতু আন্ডারগ্র্যাড স্টুডেন্টদের নিয়ে কথা বলছি, আমি শুরু করি প্রেস্টিজের ব্যাপার নিয়ে। প্রেস্টিজটা
একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের বাংলাদেশি প্যারেন্টদের জন্য। কিন্তু এই প্রেস্টিজের সঙ্গে আরো 3টা পয়েন্ট কানেক্টেড আছে। একটা হচ্ছে আপনার কোয়ালিটি এডুকেশন, ভেরি ইম্পর্টেন্ট, যদি আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট অথবা ক্যারিয়ার প্রসপেক্ট, ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে মাইগ্রেশন অপরচুনিটি, যেহেতু আমাদের ছোট দেশ, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, কম্পিটিশন বেড়ে যাচ্ছে, বাইরে হয়তো পড়তে গেলে পড়া শেষ করে আমরা ওইখানে থেকে যেতে পারবো। সো এই 3টা জিনিসও কিন্তু প্রেস্টিজের সঙ্গে কানেক্টেড। কিন্তু আমরা এই প্রেস্টিজটাকে যদি আমরা কমিউনিটি কম্প্যারিজনের সঙ্গে যাই অথবা পিয়ার প্রেশারকে মনে করে আমরা ব্যবহার করি, অথবা আমরা যদি মনে করি যে আমাদের ছেলে মেয়েদেরকে বাইরে পাঠালে আমাদের সোশ্যাল স্ট্যাটাস বেড়ে যাবে, এটা সিম্বল অফ সাকসেস হবে, তাহলে আমাদেরকে একটু রিথিঙ্ক করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আসলে ওগুলো ম্যাটার করে কি করে না। সো ইন্টারন্যাশনাল এডুকেশন প্রেস্টিজের সঙ্গে কানেক্টেড যদি আমাদের গোল হয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং কোয়ালিটি এডুকেশন। সেই জন্য আমরা ব্যবহার করতে হবে এবং অ্যানালিসিস করতে হবে বিফোর উই মেক দ্য ডিসিশন। এখন আপনি বা যে প্যারেন্টরা আপনার আর্থিকভাবে সচ্ছল, আপার মিডল ক্লাস এবং ওয়েলদি ফ্যামিলি, প্রেস্টিজটা একটা স্ট্রঙ্গার ড্রাইভার হিসেবে তাদের জন্য কাজ করতে পারে। তাদের ছেলে মেয়েদেরকে তারা এলিট স্কুলে পাঠাতে পারে, ব্র্যান্ড নেম ইউনিভার্সিটিতে পাঠাতে পারে, তারা এফোর্ডও করতে পারে। মিডল ক্লাস ফ্যামিলির জন্য আপনার ব্যালেন্স করতে হবে প্রেস্টিজের সঙ্গে অ্যাফোর্ডেবিলিটি, এবং যে ইনভেস্টমেন্টটা করা হবে সেটা রিটার্ন আসবে কিনা সেটার আপনার হিসাব নিকাশ করা। আর যারা লোয়ার ইনকাম ফ্যামিলি থেকে বাইরে আসার বা বাইরে পাঠানোর জন্য চিন্তা করছেন তাদের ছেলে মেয়েদেরকে, তাদেরকে প্রেস্টিজটাকে প্রায়োরিটি না দিয়ে তাদেরকে চিন্তা করতে হবে যে আমার ছেলে মেয়েরা ওইখানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাবে কিনা, স্কলারশিপ পাবে কিনা, এবং পড়াশোনা শেষ করার পরে তাদের জব পার্সপেক্টিভ প্রসপেক্ট কতটা আছে। তো বটম লাইন হচ্ছে আপনার বাংলাদেশি প্যারেন্টদের জন্য সবচেয়ে ভাবার যে বিষয়টা সেটা হচ্ছে মিক্সড ইকোনমিক অ্যান্ড ক্যারিয়ার কনসিডারেশনটা করতে হবে। ইকোনমি এবং ক্যারিয়ার কনসিডারেশনটা করতে হবে। কোনো একটাকে স্ট্যান্ড অ্যালোন পয়েন্ট ধরে ডিসিশন নিলে চলবে না। আপনার এটা খারাপ না যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বাইরে পাঠাতে পারি পড়াশোনা করার জন্য, যদি আমাদের এইম হয় হায়ার একাডেমিক অ্যাচিভমেন্ট, যদি আমাদের এইম হয় টু অবটেন গ্লোবাল অপরচুনিটি, যদি আমাদের এইম হয় রিফ্লেকশন অফ রিয়েল অ্যাডভান্টেজেস, নেটওয়ার্কিং, এক্সপোজার, রিসার্চ কোয়ালিটি, ভালো ইউনিভার্সিটি থেকে করা। হ্যাঁ, এবং প্রবলেম হতে পারে যদি আমাদের পুয়ার ফাইন্যান্সিয়াল ডিসিশন আমরা নেই, আমরা যদি ভুল ইউনিভার্সিটি পিক করি, আপনি যেটা বললেন, ভুল ইউনিভার্সিটিকে ছেলে মেয়েদেরকে পাঠাই এবং যাদের কোয়ালিটি ভালো না, যেখান থেকে পাশ করার পর তারা জব পাবে না, মাইগ্রেশনের সুযোগ পাবে না। আরেকটা হচ্ছে আপনার ফ্যামিলি ইমেজকে মেনটেন করার জন্য পাঠাই, যদিও আমার ছেলে মেয়ে বাংলাদেশে ঢাকাতে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ভালো করছে। আরেকটা হচ্ছে মিসম্যাচ অফ এক্সপেকটেশন। আমরা অনেক সময় মনে করি যে ফরেন ইউনিভার্সিটি গ্যারান্টি সাকসেস দিবে, সেটা সবসময় নট ট্রু। অ্যান্ড লাস্টলি আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। সো এই কথাগুলোকে মনে রাখতে হবে। কিন্তু কোর যে ইনফরমেশনটা আপনি আমি ডিসেমিনেট করতে চাচ্ছি আজকে, সেটা হচ্ছে প্রেস্টিজ ইটসেলফ আপনার আমাদের সব এইমের সঙ্গে ফিট করবে না। সো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যে প্রোগ্রামে ছেলে মেয়েকে পাঠাচ্ছি সেটা আপনার ফিট করবে কিনা, কস্ট এবং বেনিফিটটাকে আমি ব্যালেন্স করতে পারবো কিনা, আমার যে ছেলে মেয়েকে পাঠাচ্ছি তাদের অ্যাবিলিটি আছে কিনা, ইন্টারেস্ট আছে কিনা, অ্যাডাপ্টিবিলিটি আছে কিনা, এবং তাদের লং টার্ম ক্যারিয়ার গোল কি। সো এগেন আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, আমরা আরো কথা বলার আগে আমি আরেকবার রিটারেট করতে চাই, ফোকাস করতে চাই দুটো পয়েন্টে। এটা হেলথি ডিসিশন যখন আমরা রাইট ইউনিভার্সিটি, রাইট প্রোগ্রাম পিক করব এবং আমাদের এফোর্ডেবিলিটি থাকবে, অথবা আমি যেটা টাকা বড় করে লোন করে জমি বিক্রি করে পাঠাবো সেটার ইনভেস্টমেন্ট পাওয়ার সুবিধা সুযোগ আমার হবে। আর এটা একটা রিস্কি ডিসিশন হবে যদি শুধুমাত্র বাইরে পাঠানোর জন্য আমরা বাইরে পাঠাই, সেখানে যদি কোয়ালিটি এডুকেশন না হয়, জব অপরচুনিটি না থাকে, রং প্রোগ্রাম চুজ করি, পরে যদি আমি ইনভেস্টমেন্ট ফেরত না পাই, তাহলে আমাদের ছেলে মেয়েদেরও ভবিষ্যৎ নষ্ট হতে পারে এবং ফ্যামিলির উপর একটা বিগ বার্ডেন তৈরি হতে পারে। সেখানে প্রেস্টিজটাকে বাড়াতে গিয়ে প্রেস্টিজটা ডাউনও হয়ে যেতে পারে। স্যার, আমি যদি একদম স্পেসিফিক্যালি দুইটা অপশন দেই, রাইট, এবং সেটাকে যদি আপনি একটু অ্যানালাইজ করেন আপনার এক্সপিরিয়েন্স দিয়ে, একটা রাস্তা হচ্ছে লেটস সে আমার দুইটা ছেলে আছে,
হ্যাঁ, আমার এক ছেলে রাইয়ান, এক ছেলে ইউসুফ। ওকে, এখন রাইয়ান কি করলো? রাইয়ান দুজনই লেটস ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বা ভালো বাংলা মিডিয়াম স্কুলে পড়ে, এবং তারা, রাইয়ান কি করলো? রাইয়ান বেসিক্যালি আন্ডার গ্রাজুয়েশন বাংলাদেশে করলো। আমি ধরে নিচ্ছি বাংলাদেশে সে প্রাইভেট ইউনিভার্সিটি করলো, বেস্ট ইউনিভার্সিটি আমি বাদ দিলাম, বইটার কথা বাদ দিলাম, লেটস এটা স্ট্যান্ডার্ড প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লো। সেখান থেকে সে বাইরে একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে গেল, ইউএসএ বা কানাডাতে। সেটা হচ্ছে একটা অপশন, রাইট? আরেকটা অপশন হচ্ছে আমার ছেলে ইউসুফ, সে আন্ডার গ্রাজুয়েশনটা বাইরে করলো। সে একই স্কুলে পড়লো তার বড় ভাইয়ের মতো, কিন্তু সে আন্ডার গ্রাজুয়েশনটা বাইরে করলো। বাইরে করার পরে তারপরে সে জব মার্কেটে। এই যে দুইটা রাউট, এই দুইটা রাউটকে আমরা কোনটাকে বাবা মার প্রেফার করা উচিত, কোন আন্ডারস্ট্যান্ডিং এ, এবং সুবিধা অসুবিধাগুলো কিভাবে দেখা উচিত? যেহেতু বাংলাদেশ আমার অরিজিন, আমি বাংলাদেশ থেকে বড় হয়ে এসেছি এবং আমি প্রচুর বাংলাদেশি ছেলে মেয়েদেরকে এখানে পড়াশোনা করতে আসার সুযোগ করে দিই। আমার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকেও আমি সাহায্য করি আসার জন্য, গ্রাজুয়েট স্টুডেন্টদেরকেও আমি সাহায্য করি আসার জন্য। সো আমরা অনেক আগে এটা নিয়ে একবার কথা বলেছিলাম। আমার এক্সপিরিয়েন্সের পার্সপেক্টিভে যদি আমি আলোচনা করি, আমি মনে করি রায়ানের ডিসিশনটা ইজ এ বেটার ডিসিশন। যদি রায়ান, আপনি যেটা বলেছেন, যদি সে হাই স্কুল অথবা ও লেভেল শেষ করে ভালো ইউনিভার্সিটিতে ভালো প্রোগ্রামে বাংলাদেশে পড়তে পারে, এটা পাবলিক ইউনিভার্সিটি হতে হবে বা প্রাইভেট ইউনিভার্সিটি হতে হবে এমন কোনো কথা নেই। পাবলিক ইউনিভার্সিটি ভালো, প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকাতে এখন খুব ভালো করছে, বাংলাদেশে ভালো করছে, ওইখান থেকে প্রোডাক্টগুলো বের হয়ে এসে এখানে ভালো করছে। সো আমি ইউনিভার্সিটির ব্যাপারে আমার কোনো অভিমত নেই। আমার কথা হচ্ছে একটা ভালো প্রোগ্রামে যদি সে আন্ডারগ্র্যাড শেষ করতে পারে তাহলে বাবা মার উপরে প্রেশারটা কম হবে, নাম্বার ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট। 2 নাম্বার, একটা 18 বছর ছেলের যতটুকু না ম্যাচুরিটি থাকে, একটা 22-23 বছরের ছেলের ম্যাচুরিটিটা অনেক বেড়ে যায়। সুতরাং সে যদি আন্ডারগ্র্যাড শেষ করে এখানে গ্র্যাড প্রোগ্রামে আসে, তার ম্যাচুরিটি হবে, সে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হবে এবং বাইরে এসে তার অ্যাডাপ্টিবিলিটিটা বেড়ে যাবে। সো রায়ানের রাউটটা বেটার, কিন্তু ইউসুফের রাউটটা যে খারাপ আমি সেটাও বলছি না। ইউসুফের রাউটটাও ভালো হতে পারে যদি, যেহেতু বাংলাদেশে আপনার ইউনিভার্সিটিতে পড়ার জন্য ভেরি ইন্টেন্স কম্পিটিশন হয়, কোনো ছেলে যেটা পড়তে চায় সেই প্রোগ্রামে, সেই ডিসিপ্লিনে, সেই সাবজেক্টে ভর্তি হতে পারে না, তখন সে ডিমোরালাইজড হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ইউসুফ যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চায় এবং ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হতে না পারে, ইউসুফ যদি আপনার হেলথ রিলেটেড সাবজেক্টে পড়তে চায় কিন্তু তাকে যদি জোর করে ফিলসফিতে ভর্তি করানো হয়, সেটা ইউসুফের জন্য ভালো হবে না, কারণ তার যেটা নিয়ে সারা জীবন কাজ করবে তাকে সেই সাবজেক্টটা ভালোবাসতে হবে, প্যাশনেট হতে হবে। সেই ক্ষেত্রে ইউসুফ যদি আন্ডারগ্র্যাড প্রোগ্রামে আসে এবং তার প্যারেন্টস যদি সেটা এফোর্ড করতে পারে, অথবা প্যারেন্ট যদি লোন করেও ছেলেকে পাঠায়, ছেলে যদি ভালো ইউনিভার্সিটি ভালো প্রোগ্রামে আসে, তার যদি সলিড ডিটারমিনেশন থাকে সাকসেসফুল হওয়ার জন্য, তাহলে ইউসুফের রাউটটাও কিন্তু ভালো হতে পারে। সুতরাং আমি বলবো না যে কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু আমাদের দেশের বাবা মা সচ্ছলতার কথা চিন্তা করে আমি মনে করি রায়ানের রাউটটা লিটল বিট বেটার দেন ইউসুফের রাউট। স্যার, এখানে আমরা দুই পক্ষ ডেফিনেটলি এগ্রি করি যে ইউএসএ বা ইউকে ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড ওভারঅল বাংলাদেশের ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড থেকে অনেক ভালো, কোনো ডাউট নাই, সেটা আমি রিসার্চের কথা বলি, অপরচুনিটির কথা বলি। কিন্তু স্যার, আপনি যেহেতু একটা দীর্ঘ সময় ধরে অভিজ্ঞতা নিয়ে আপনি ইউএসএ তে আছেন, স্টুডেন্টদেরকে সাপোর্ট করার চেষ্টা করছেন, সেই জায়গাটা থেকে আমরা তো সবাই বুঝি যে ওয়েস্টের যে ব্রাইট সাইড গুলা ইন টার্মস অফ বেটার এডুকেশন কোয়ালিটি অ্যান্ড জব মার্কেট বাংলাদেশের থেকে অনেক বড়, এবং কি বলবো, স্যালারি পে স্কেল অ্যান্ড এভরিথিং। আমরা যদি একটু রিস্ক, আপনি আপনার এক্সপিরিয়েন্সে, ভাস্ট এক্সপিরিয়েন্সে আসলে রিস্ক গুলা কি কি দেখেন, যে জিনিসগুলো নিয়ে আসলে খুব একটা আলাপ হয় না, যে একটা ইউসুফ যেরকম, ইমাজিনারি ইউসুফ, যে ও লেভেল এ লেভেল করলো, বাংলা মিডিয়ামে করলো, তারপরে সে আন্ডার গ্রাজুয়েশনে আসলো ইউএসএ তে বা কানাডাতে, বা আসলো, আসার পরে কোন কোন রিস্ক গুলা বাবা মা অনেক সময় জানেই না বা ইনফর্মডই না, যেটা আসলে তাদের পাঠানোর আগেই ইনফর্মড হওয়াটা খুব জরুরি। আপনার রিওয়ার্ডের সাইডটা আমরা আলাপ করেছি, বেনিফিটের সাইডটা আমরা আলাপ করেছি, আপনি আবার এখন ফোকাস করলেন সেটা হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন, রিসার্চ অপরচুনিটি, জব অপরচুনিটি, হায়ার স্যালারি, ইন্ডিপেন্ডেন্ট হওয়া, এগুলো ভালো সাইড। রিস্ক যেটা হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল প্রেশার। এখন টিউশন ফি এবং লিভিং কস্ট অনেক বেড়ে গেছে। আপনি সেটা অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, ইউএসএ বলেন, ইউরোপে বলেন, আপনার লিভিং কস্ট বেড়ে গেছে, টিউশন ফি অনেক বেশি বেড়ে গেছে। সো ফলে অনেক স্টুডেন্টদেরকে আপনার পার্ট টাইম কাজ করতে হয়।
কারণ আন্ডারগ্র্যাড এডুকেশনের জন্য আনলাইক গ্র্যাজুয়েট স্টাডিজ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ খুব একটা দেওয়া হয় না। কিছু স্কলারশিপ আছে অনলি ফর আপনার আউটস্ট্যান্ডিং স্টুডেন্টস। আর যদি আমাদের ইউসুফ বা রায়ন বা কোনো ছেলে মেয়ে যদি আপনার আইভি লিগ স্কুলে পড়তে ভর্তি হতে পারে উইচ ইজ মেরিট বেসড, তাহলে তারা কিছু পয়সা পেতে পারে। তো আইভি লিগের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। ওকে, সারা ওয়ার্ল্ড থেকে 1% তো আইভি লিগে ভর্তি হতে পারে না, সো দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। সো এখন মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে আপনার হাইয়েস্ট ফাইন্যান্সিয়াল বার্ডেন, টিউশন ফি হাই, লিভিং কস্ট হাই। তো যদি আমাদের ছেলেমেয়েরা কোনো স্কলারশিপ না পায়, তাহলে আদা তাদেরকে আপনার বাবা মার উপরে আপনার প্রেশার দিতে হবে অথবা পার্ট টাইম কাজ করতে হবে। এখন আপনারা যদি নিউজগুলো ফলো করে থাকেন, প্রতিদিনই দেখছেন আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আমেরিকাতে কাজ করা সবসময় নিষেধ ছিল, এখন আরো বেশি নিষেধ হয়ে গেছে। ইদানিং বাংলাদেশের পত্রপত্রিকায় আমাদের ইউএস এমবেসি ভালো করে বলছে, যারা বাইরে যাচ্ছ তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা, তোমরা যদি ওখানে পড়তে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ ক্লাসেস না নাও, ক্লাসে যদি রেগুলার অ্যাটেন্ড না করো এবং বাইরে যদি তুমি পারমিশন ছাড়া কাজ করো, তাহলে ভিসা রিভোক করা হবে এবং তোমাদেরকে ডিপোর্ট করা হবে। বাইরে কাজ করার সুযোগ অনেক কমে গেছে। আর যেহেতু টিউশন ফি অ্যান্ড লিভিং কস্ট বেড়ে গেছে, বাবা মাকে অনেক বেশি ওয়েলথি, অনেক বেশি বড় লোক হতে হবে, অথবা ভাবতে হবে যদি আমি কোনো টাকা পয়সা লোন করে আমার ছেলে মেয়েকে পাঠাই, সেটা ইনভেস্টমেন্ট আমি পাবো কি পাবো না, এই কথাটা মনে রাখতে হবে। এটা হচ্ছে বিগেস্ট রিস্ক। সেকেন্ড রিস্ক আপনি যেটা বললেন সেটা হচ্ছে ভুল ইউনিভার্সিটিতে ভর্তি এবং সাবজেক্টে পড়া। সব সাবজেক্টে কিন্তু আপনার জব অপরচুনিটিস নেই। হ্যাঁ, জব অপরচুনিটিস অনেক ভালো, জব মার্কেট অনেক ভালো, স্যালারি অনেক বেশি যদি আপনি ভালো প্রোগ্রাম থেকে ভালো ডিগ্রি নিয়ে বেরিয়ে আসতে পারেন। তো যদি আপনি ভালো ইউনিভার্সিটিতে না যান অথবা ভালো প্রোগ্রাম থেকে ভালো ডিগ্রি আর্ন করতে না পারেন, তাহলে আপনি কিন্তু জব পাচ্ছেন না। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। আর যে কোনো জব আপনি যদি পানও, তাহলে আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে না। ওয়ার্ক পারমিট তখনই দেওয়া হবে যেটা আপনার ক্যারিয়ার রিলেটেড, জব রিলেটেড। আরেকটা প্রবলেম হচ্ছে, রিস্ক হচ্ছে কালচারাল শক অ্যান্ড লোনলিনেস। একটা 18-19 বছরের ছেলেমেয়েরা যখন আসে, তাদের চারিদিকে ফ্যামিলি সাপোর্ট থাকে না, তারা একটা নতুন কালচার, নতুন লাইফস্টাইলের মধ্যে পড়ে, এবং যখন আপনার দেশের ফেস্টিভ্যালগুলো হয়, ঈদ হয়, পয়লা বৈশাখ হয়, 21শে ফেব্রুয়ারি হয়, তখন তাদের মনটা খারাপ হয়ে যায়, তারা ডিপ্রেশনে চলে যায়। তাছাড়া প্রবলেম হচ্ছে রান্না করা, লন্ড্রি করা, ক্লিন করা আপনার স্ট্রেসফুল হয়ে যায়, ব্যালেন্স করা পড়াশোনা, রিসার্চ এবং একই সঙ্গে আপনার রান্না বান্না, লন্ড্রি করাটা। তো এটা কালচারাল শক অ্যান্ড লোনলিনেসটা আরেকটা বিগ ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে আপনার একাডেমিক, আপনার সিস্টেম শক। আমরা ছেলেমেয়েরা বাংলাদেশ থেকে যেভাবে পড়ে আসছে, এখানে টোটালি ডিফারেন্ট। বাংলাদেশে পড়াশোনা অনেকটা মেমোরাইজেশন বেসড, আর এখানে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং বেসড অ্যান্ড পার্টিসিপেশন বেসড। আমাদের এন্ড অফ দ্য সেমিস্টারে কম্প্রিহেন্সিভ ফাইনাল খুব কম হয়। আমাদের প্রতি সপ্তাহে, প্রতি ফোর্টনাইটে, প্রতি মান্থেই আপনার কন্টিনিউয়াসলি আমরা আপনার কুইজেস দিচ্ছি, এক্সাম দিচ্ছি, এবং সবগুলোকে অ্যাকুমুলেট করে টোটাল করে তারপরে আমরা গ্রেড দিচ্ছি। তাহলে স্টুডেন্টরা সারাক্ষণ একটা প্রেশারের মধ্যে থাকবে, অ্যান্ড তাদেরকে আপনার যে ইনফরমেশনগুলো তারা পাচ্ছে টিচারদের কাছ থেকে, সেটা শুধু মেমোরাইজ করলে হবে না, সেটাকে আপনার রিগার্জিটেট করতে হবে ফাউন্ডেশন স্ট্রং করার মাধ্যমে। আমার এই 25, 30, 40 বছর এক্সপিরিয়েন্স থেকে দেখেছি বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো ছেলে মেয়েরা আসে, তাদের ফাউন্ডেশন অনেকটা উইক। যেটা রিসেন্টলি হচ্ছে সেটা হচ্ছে পলিসি শিফট, পলিসি মেকিং আপনার দিনে দিনে চেঞ্জ হয়ে যাচ্ছে, হার্ড থেকে হার্ডার হয়ে যাচ্ছে। ইউএসএ তো হচ্ছেই, আশেপাশের কানাডা তো হচ্ছে, ইউরোপও হচ্ছে। সুতরাং আমাদের ছেলে মেয়েকে যে কথা ভেবে আমরা এখন পাঠাবো, ওরা যখন 4 বছর পরে পাশ করে বের হবে, তখন পলিসি অন্যরকম হয়ে যেতে পারে। তখন জব অপরচুনিটি নাও থাকতে পারে, ওয়ার্ক পারমিট নাও ইস্যু করা হতে পারে, তাদেরকে ফিরে যেতে হবে। তো ফিরে যাওয়াটা খারাপ না, বাইরে ডিগ্রি নিয়ে ফিরে গেলে দেশে আপনার জব পেতে পারবে। কিন্তু আপনি যেটা বললেন 1 কোটি টাকা বছরে খরচ করে আমি কি ঢাকায় গিয়ে 1 কোটি টাকার জব পাবো? হয়তো পাবো না। তো সেই জন্য আপনাকে আপনার কস্ট অ্যান্ড বেনিফিটের অ্যাকাউন্টেবিলিটিটা ভালো করে চেক করতে হবে। সো দিস আর দ্য বিগেস্ট আপনার রিস্ক। তো একটা বিগেস্ট মিস্টেক আমরা যেটা করি রিস্কের বাইরে,
রিস্ক তো আছেই, বেনিফিটও আছে, কিন্তু বিগেস্ট মিস্টেক যেটা আমাদের বাংলাদেশি ছেলে মেয়েরা এবং বাবা মারা আপনার মনে করে, সেটা হচ্ছে গো অ্যাব্রড, গ্যারান্টেড সাকসেস। দ্যাটস নট ট্রু, দ্যাটস নট অ্যাবসোলিউটলি ট্রু। বাইরে গেলেই যে আপনার সাকসেসফুল হবে, দ্যাটস নট ট্রু। রিয়েলিটি হচ্ছে আপনাকে কাজ করতে হবে লো পেইং জবে। লাইফ ক্যান বিকাম ভেরি ডিফিকাল্ট বিকজ আপনাকে স্টাডি, ওয়ার্ক অ্যান্ড স্ট্রেস তিনটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে। অ্যান্ড সাকসেস উইল ডিপেন্ড অন স্কিলস, নট জাস্ট লোকেশন। শুধু আপনার রিলোকেট করলে হবে না, আপনাকে ব্যালেন্স করে লাইফ লিড করতে হবে, পড়াশোনা করতে হবে, উইচ উড বি ভেরি ভেরি স্ট্রেসফুল, এবং আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে যদি আপনি এখানে মাইগ্রেট করতে চান এবং জব পেতে পারেন। সেই কথাগুলো মনে করতে হবে আপনাকে। সো দেয়ার আর লট অফ রিস্কস। থ্যাংক ইউ স্যার, খুব ভালো একটা কতগুলো পয়েন্ট বলছেন এখানে স্যার। আমার একটা মানে কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, আমি জাস্ট একটু একটা একটা করে যাই। 1 নম্বর কোয়েশ্চেন হইলো, আমি অনেক বাবা মাকে বা ছেলে মেয়েকে যেভাবে আমার ডিসিশনে দেখি যে তারা চিন্তা করে শুধুমাত্র প্রথম সেমিস্টারের টাকাটা যদি কোনোভাবে হয় বাকিটা আমি ম্যানেজ করে নিব, এবং তারপরে তারা ম্যানেজ করতে আসলে পারে না। তারা মনে করে হয়ে যাবে হয়ে যাবে, একটা কিছু একটা হয়ে যাবে, হ্যাঁ পেট্রোল পাম্পে দাঁড়ায় থাকবো, কিছু একটা করবো আর কি। আমরা যদি একটা ইনফর্ম ডিসিশন নিতে চাই, আমরা যদি এখন আমেরিকা এবং কানাডার এক্সাম্পল দিই, তাহলে একটা বাবা মা একটা মিড টায়ার টু টপ টায়ার ইউনিভার্সিটিতে তার বাচ্চাকে পাঠাবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে স্কলারশিপ আন্ডার গ্রাজুয়েশনে অ্যাভেলেবল না। অ্যাভেলেবল হইলেও হয়তো 20%, বাট মেজরিটি অ্যাভেলেবল না। সেই ক্ষেত্রে আসলে কতটুকু পুঁজি নিয়ে এই যাত্রাটা শুরু করা উচিত? তো আসলে পুঁজিটা অ্যাপ্রক্সিমেটলি ডেফিনেটলি ইউনিভার্সিটি ভ্যারি করে ডেফিনেটলি, বাট হোয়াট ইজ দ্য নাম্বার, যেই নাম্বারটা নিয়ে তার শুরু করা হচ্ছে? কারণ আমি বারবার যেটা দেখি সেটা হচ্ছে যে বাবা মা মাত্র কোনো মতে হয়তো বা 50 লাখ টাকা দিয়ে শুরু করে সে মনে করে আর দেওয়া লাগবে না, বাকিটাও ব্যবস্থা করে নিবে। তারপরে দেখা যাচ্ছে প্রতি বছর পর পরে, প্রতি 6 মাস পর পরে ফোন আসতেছে, হেলথ ইন্স্যুরেন্স থেকে শুরু করে যত কিছু আছে, যত অ্যাসোসিয়েটেড যা কিছু আছে, তো সেই জায়গাটাতে যাওয়া আসা আছে, মাঝখানে বাবা মা যাচ্ছে আসতেছে। সো হোয়াট ক্যান বি আ বল পার্ক ফিগার যেটা নিয়ে আসলে যাত্রাটা শুরু করা উচিত? আপনার উত্তর সোজাসুজি দেওয়া যাবে না, আমি আপনাকে একটা এস্টিমেট দিতে পারি, নাম্বার দিতে পারি। সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটির কম্পারিজন। আমার ইউনিভার্সিটি তো আপনার পাবলিক ইউনিভার্সিটি, বাট ওয়ার্ল্ড ফেমাস। সো আমার এখানে যদি কেউ আপনার আন্ডারগ্র্যাড পড়তে আসে, শুধুমাত্র টিউশন ফি, শুধুমাত্র টিউশন ফি হচ্ছে 26-27 একাডেমিক ইয়ারের জন্য হচ্ছে $38,000 এক বছরে, শুধু টিউশন ফি। আন্ডার গ্রাজুয়েশন হচ্ছে কি আপনার 4 বছর আপনাদের 4 বছর। তো আপনি চার আপনি ধরে নেন আমাদের ছেলেমেয়েরা কষ্ট করে থাকবে, খাবে, তাহলে আপনার 38,000-এর সঙ্গে মিনিমাম 12,000 টাকা যদি যোগ করেন, 50,000 টাকা। কিন্তু 50,000 টাকায় হবে না, কারণ আগে একটা রুমের ভাড়া ছিল $300 শেয়ার জি, করে থাকার জন্য, $200। রাইট, এখন সেই অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া বেড়ে গেছে, $1,500-1,600 হয়েছে। তার মানে রাইট, আপনার শুধুমাত্র অ্যাপার্টমেন্ট ভাড়া, রুম ভাড়া, নট ইভেন অ্যাপার্টমেন্ট ভাড়া, শেয়ার্ড রাইট, অ্যাপার্টমেন্টে একটা রুম ভাড়া আপনাকে এখন $500-600 দিতে হবে। খাবারের দাম 3 গুণ বেড়ে গেছে, ওইখানে আরো $500-600 খরচ করতে হবে। হেলথ ইন্স্যুরেন্স ইজ এ মাস্ট, ওইটা ছাড়া আপনি এখানে থাকতে পারবেন না। সেখানে আপনাকে $150 পার মান্থ দিতে হবে একজন সিঙ্গেল মানুষের জন্য, আর টিউশন ফি দিতে হবে। তো সব মিলিয়ে আমি যদি কম করেও ধরি, আপনার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে 50,000 বছরে, আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে $1,00,000 দিতে হবে। সো আপনি এখন হিসাব করেন, $1 যদি $1, 120 টাকা হয়, 100, 50, এখন 130। 130 টাকা যদি হয়, তাহলে $50,000 ইকুইভ্যালেন্ট হচ্ছে 70 লক্ষ টাকা, অ্যাপ্রক্সিমেটলি 65-70 লক্ষ টাকা। আর 3 কোটি টাকা আর কি, 4 বছরে 3 কোটি টাকা রাফলি। 4 বছরে 3 কোটি টাকা, আর আপনার প্রাইভেট ইউনিভার্সিটি গেলেতে 5 কোটি টাকা। এখন যদি আপনি মনে করেন প্রথম সেমিস্টারের ফি দিয়ে আপনি পাঠালেন, তারপরে তো এখানে আর কাজ করার এখন আর পারমিশন নেই। আগে ছেলেমেয়েরা লুকিয়ে কাজ করত, যদিও আইন সবসময় ছিল, কিন্তু সরকার ততটা ইমপ্লিমেন্ট করতো না। এখন তো সারাক্ষণ ইমপ্লিমেন্ট করা হচ্ছে। আমি ওই শব্দগুলো ব্যবহার করতে চাচ্ছি না, যেটা পডকাস্টে যাবে, এক দেশের নিয়ম আমি হুম, মানে জি, আলোচনা করতে চাচ্ছি না। বাট এখানে আইন ভঙ্গ করলেই আপনাকে আর দেশে এখানে পাঠিয়ে থাকার দিতে কোনো পারে। সুযোগ পাঠিয়ে দিবে, এবং এরপরে আর আপনি কখনোই ফিরে আসতে পারবেন না। এটা হচ্ছে গিয়ে আপনার খরচের কথা। যদি আপনি আপনার ছেলে মেয়েকে পাঠাতে চান, আপনি শিওর হবেন যে সে স্কলারশিপ পাচ্ছে এন্ড বাকিটা আপনি এফোর্ড করতে পারছেন, অথবা আপনার কাছে 3 কোটি থেকে 5 কোটি টাকা আপনি খরচ করার মতো
আপনার সামর্থ্য আল্লাহ আপনাকে দিয়েছে। যদি তাই হয় তাহলে আপনি ছেলে মেয়েকে পাঠান, ওরা এখানে পাশ করে ভালো সাবজেক্টে ওরা চাকরি পাবে, ওটা ফিরিয়ে নিয়ে আসবে, অথবা দেশে ফিরে গিয়ে ভালো কাজ করলো সেটা আপনার ফিরে পাবে। কিন্তু মাঝপথে ছেড়ে দিলে ছেলে কিন্তু টাকার অভাবে কষ্ট পাবে, সেখান থেকে আপনি যেটা বললেন ডিরেলড হয়ে যেতে পারে, এডিক্টেড হয়ে যেতে পারে, সুইসাইডাল হয়ে যেতে পারে, অথবা ডিটেনশন সেন্টারও থাকতে হতে পারে। স্যার এখানে আমরা যদি ওই জায়গাটা একটু যাই, সেটা হচ্ছে কি যে বাবা মার একটা ধারণা যেটা কাজ করে, যে আমি যদি একবার আমার ছেলে মেয়েকে বাইরে আন্ডার গ্রাজুয়েশনটা করাইতে পারি, অথবা একবার যদি তার আমেরিকান পাসপোর্ট বা কানাডার পাসপোর্টটা তার যদি হয়ে যায়, তাহলে তার জীবনে আর কখনো পিছনে ফিরে পাঠাইতে হবে, তাকাইতে হবে না। হ্যাঁ, বাংলাদেশে কোনো সিকিউরিটি নাই, যেটা সামওয়াট ট্রু, বাংলাদেশে ডেফিনেটলি অনেক দিক থেকে বাংলাদেশ খুব সিকিউর না, বাট তাদের ধারণাটা থাকে যে না, ওই দেশটা পুরোপুরি সিকিউর, দেয়ার গভর্নমেন্ট, দেয়ার পুলিশ প্রসেস, এভরিথিং উইল টেক কেয়ার অফ মাই কিড, আমি পাঠাইতে পারছি, তার আর কোনো জিনিসের সমস্যা নেই, বাংলাদেশ সেফ ছিল, আমি একটা সেফ কান্ট্রিতে আমি পাঠাইছি। তো এই আপনি যে বলেন যে এখানে আসলে কোনো গ্যারান্টিড সাকসেস নাই, যে আমি পাঠাইলাম, বা আমি আন্ডার গ্রাজুয়েশন করলাম এবং আমি একটা পাসপোর্ট, তার মানে আমি মোটামুটি সেফ, আর কোনো ঝামেলা নাই। হ্যাঁ, আমি লাইক আমার লাইফে এমন একটা ধাপ পার হয়ে গেছে, আপনার প্রবলেম নাই বা আর কোনো ক্রাইসিস নাই। সো এই জায়গাটা যে আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, এখানে যে আরো অনেক কিছু আছে, সেটা আপনার অভিজ্ঞতা থেকে যদি আপনি একটু শেয়ার করেন। আপনি বলছেন যে সাকসেসফুল হওয়াটা গ্যারান্টিড না, কথাটা ঠিক না। যদি ঠিক মতো পড়তে পারে সাকসেসফুল হতে পারে, জীবনটা বদলে যেতে পারে। কিন্তু আমি যেখানে এমফেসাইজ করছি সেটা হচ্ছে নিয়মের মধ্যে থেকে যদি আপনি সবকিছু করেন, আপনার সাকসেসফুল হওয়ার সুযোগটা অনেক আছে। হ্যাঁ, এখানের আইন অনেক পরিষ্কার। আপনি আইনের মধ্যে থাকবেন, পড়াশোনা করবেন, ঠিকমতো ভালো গ্রেড নিয়ে পাশ করবেন, জব অপরচুনিটিস আছে, আপনাকে জব দিবে, ডেকে আপনাকে ইমিগ্রেশন দিবে, থাকতে বলবে। কিন্তু যদি আপনি একটু ছোট্ট ভুল করে ফেলেন, মাঝপথে আপনাকে দেশে ফিরে যেতে হতে পারে। সো এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, 2005-এ, 2006-এ, 2007-এ, 2009-এ, 2010-এ, কিন্তু ওগুলো ভিজিবল ছিল না, ওগুলো মিডিয়াতে আসেনি। আর এখন আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন। ওকে, আমি যদি একটা দুটো ঘটনা বলি, বাবা মাকে ভয় দেখানোর জন্য না, ভয় দেখানোর জন্য না, আমি ফ্যাক্ট গুলো বলছি। তো একটা ছেলে এখানে আপনার 4 বছরের প্রোগ্রামে এসেছিল, 50% স্কলারশিপ নিয়ে। সে 7টা সেমিস্টার ভালোভাবে পড়াশোনা করেছে। এটা কোভিডের আগে, 2017 সনের কথা। কোনো এক সময় সে গাড়ি চালাচ্ছিল, কিন্তু তার লাইসেন্সটা এক্সপায়ার করে গেছে, সে সময় মতো সেটা রিনিউ করেনি। একদিন যখন সে রেড লাইট ক্রস করেছে, পুলিশ তাকে থামিয়েছে, তার লাইসেন্সটা চেক করেছে, এক্সপায়ার্ড লাইসেন্স নিয়ে সে গাড়ি চালাচ্ছিল। পুলিশ তাকে কোর্টে যেতে বলেছে, জাজ কাইন্ড হয়ে তাকে মাফ করে দিয়েছে, বাট দ্যাট ওয়াজ অন দ্য রেকর্ড। সে 7 সেমিস্টার শেষ করে দেশে গেছে, যে দেশে গিয়ে আমি আমার ভিসাটাকে রিনিউ করে নিয়ে আসবো, তারপর এখানে এসে আমি মাস্টার্স করবো, পিএইচডি করবো, জব করবো, তাহলে মাঝখানে আমাকে আর যেতে হবে না। সে যখন ফিরে আসছিল ঢাকা এয়ারপোর্টে, তাকে আর প্লেনে উঠতে দেওয়া হয়নি। আপনার এয়ারলাইন্স বলেছে যে তোমার ভিসা এক্সপায়ার করে গেছে বা তোমার ভিসাকে রিভোক করা হয়েছে, তো তুমি যেতে পারবে না। সে এমবেসিতে গেছে, এমবেসি বলছে যে তুমি এই অপরাধের জন্য তোমাকে রিভোক করা হয়েছে, 10 বছরের জন্য তুমি আর আমেরিকা যেতে পারবে না। আমি 2017 সনের কথা বলছি। বেচারা আর ফিরে আসতে পারেনি। গত বছর আমার একটা গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যান্ড তার স্পাউস এখানে এসেছিল, এবং সেও সিমিলারলি একটা ছোট ট্রাফিক ভায়োলেশন করেছিল। তো তাকে কোর্টে যেতে হয়েছে, কোর্ট তাকে মাফ করে দিয়েছে, কোনো পেনাল্টি করে নাই। কিন্তু বর্তমান সরকার এসে এআই ব্যবহার করে আমাদের সব রেকর্ড যখন বের করছে, হঠাৎ করে এখান থেকে কিছু হয়নি, ঢাকার থেকে চিঠি আসছে ইমেল করে যে তোমার ভিসা রিভোক করা হয়েছে, তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো। তখন তাই সে এখানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেটাকে স্ট্যাটাসটা মেনটেন করার চেষ্টা করছে, কিন্তু ট্রাভেল আর করতে পারবে না। এয়ারপোর্ট দিয়ে ঢুকতে বেরোতে গেলেই তার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু ভিতরে থাকার পারমিশন আছে, যেহেতু ইউনিভার্সিটি তাকে স্টুডেন্ট হিসাবে ভর্তি করেছে। তো এই ধরনের ঘটনা অহরহ হচ্ছে। আগেও হতো, কিন্তু ইগনোর করা হতো, এখন ইগনোর করা হচ্ছে না। তো একটা ছেলে যদি এখানে আসে, এক সেমিস্টার পরে যদি লুকিয়ে কাজ করে, যদি ধরা পড়ে, তাহলে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। এখন কথা হলো, আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে কি ছেলেমেয়েরা কাজ করতে পারে না? হ্যাঁ, ছেলেমেয়েরা কাজ করতে পারে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অন ক্যাম্পাসে 20 ঘন্টা কাজ করতে পারে। অন ক্যাম্পাসে যখন সেমিস্টার চলে, তাদেরকে আপনার 12 ক্রেডিট ক্লাস করতে হয় আন্ডারগ্র্যাড স্টুডেন্টদেরকে, এবং তারা 20 ঘন্টা কাজ করতে পারে। এন্ড ক্যাম্পাসে কাজ আছে। সামারে 40 ঘন্টা কাজ করতে পারে, এবং সব ক্যাম্পাসে কাজ পাওয়া যায়। যদি আপনি বাইরে কোনো কাজ পান, সেটা যদি আপনার সাবজেক্ট রিলেটেড হয়,
যদি ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করে যে আপনার নলেজ আপলিফটের জন্য, এক্সপিরিয়েন্সের জন্য আপনি কাজ করবেন, তাহলে আপনাকে সামারে বাইরে কাজ করার জন্য, ইন্টার্নশিপ করার জন্য আপনাকে গভর্নমেন্ট সিপিটি বলে আপনার ওই ভিসাটা দিবে, ওই 3 মাস 4 মাস বাইরে কাজ করার জন্য। অথবা ডিগ্রি শেষ করার পরে আপনি যদি স্টেম সাবজেক্টে পড়াশোনা করেন, তাহলে আপনাকে ওপিটি দিবে, অপশনাল প্র্যাকটিকাম ট্রেনিং ভিসা, 3 বছরের জন্য। ওই 3 বছর কাজ করার সময় যদি আপনার এমপ্লয়ার মনে করে যে আপনি ভালো কাজ করছেন, তাহলে তাকে ফুল টাইম এমপ্লয়মেন্ট দিয়ে তারা H1 প্রসেস করতে পারে। আর সিপিটি যদি করে ইন্টার্নশিপ, তাহলে এমপ্লয়ার বলতে পারে যে তুমি ভালো কাজ করেছো, সামার টাইমগুলোতে তুমি যখন পড়াশোনা শেষ করবে আমরা তোমাকে হায়ার করব, সেটাও করতে পারে। আরেকটা আছে কোঅপ, যেগুলি আপনার অ্যাপ্লাইড সাবজেক্টগুলোতে যদি ডিপার্টমেন্ট আপনাকে ইন্টার্নশিপ করতে পাঠায়, আপনি তাদেরকে ইমপ্রেস করতে পারেন, তাহলে একটা কোঅপ অপরচুনিটি আছে। আপনি 1 সেমিস্টার বাইরে কাজ করতে পারেন, 1 সেমিস্টার পড়াশোনা করতে পারেন। সেক্ষেত্রে আপনার পড়াশোনা 4 বছরে শেষ হবে না, সেটা 5 বছর 6 বছর লেগে যাবে, কিন্তু আপনি পারমিশন নিয়ে কাজ করতে পারেন। দিস আর দ্য গুড থিংস, পজিটিভ সাইড আমি আপনাকে বলছি। কিন্তু মনে রাখতে হবে, আপনি সিপিটি করেন, ওপিটি করেন, অর কোঅপ করেন, আপনাকে মনে রাখতে হবে আপনার রান্না আপনাকে করতে হবে, আদারওয়াইজ আপনি বাইরে খেয়ে বাঁচতে পারবেন না। লন্ড্রি করতে হবে, বাবা মা এসে লন্ড্রি করে দিবে না। নিজের ঘর নিজে পরিষ্কার রাখতে হবে। গাড়ি কিনলে গাড়ির গ্যাসের পয়সা দিতে হবে, ইন্স্যুরেন্সের পয়সা দিতে হবে। অ্যাক্সিডেন্ট করলে ইন্স্যুরেন্স বেড়ে যাবে, অসুস্থ হলে হেলথ ইন্স্যুরেন্স বেড়ে যাবে, এগুলো মনে করতে হবে। তো আপনাকে স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হলে আপনাকে ঠিকমতো কাজ করতে হবে, আইনের মধ্যে থাকতে হবে। সো দেয়ার আর অপরচুনিটিস, আমি কিন্তু ডিসকারেজ করছি না। কিন্তু আপনি যদি ব্লাইন্ডলি টাকা ধার করে পাঠান এবং আপনার ছেলে যদি অ্যাডাপ্ট করতে না পারে, আপনার ছেলে মেয়েরা যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, তাহলে এগুলো তো করতে পারবে না। সো আপনাকে বুঝতে হবে আপনার ছেলেটার অ্যাডাপ্টিবিলিটি আছে কিনা, সে কতটা ইন্ডিপেন্ডেন্ট, সে কতটা ম্যাচিওর। ওইগুলো চিন্তা করে যদি আপনি রাইট ডিসিশন নিতে পারেন, ইটস এ রিওয়ার্ডিং প্যাথওয়ে। কিন্তু যদি আপনি ব্লাইন্ডলি পাঠান এবং আপনার ছেলে মেয়ে যদি ম্যাচিওর না হয়, নতুন কালচারে নতুন দেশে অ্যাডাপ্ট করতে না পারে, যদি স্ট্রেসড হয়, যদি ডিপ্রেসড হয়, দেন ইটস এ ভেরি রিস্কি ইনভেস্টমেন্ট। জি আমাদের পাশের দেশ আর আমাদের দেশের মধ্যে একটু পার্থক্য আছে। আপনার ভারতে ছেলে মেয়েদেরকে আপনার ব্যাংক পয়সা দিচ্ছে পুরো 4 বছরের জন্য। সো বাবা মারা কোল্যাটারাল, আপনার ব্যাংকের সঙ্গে কোল্যাটারাল জমা দিয়ে তারা 4 বছরের জন্য লোন নিয়ে এখানে পড়তে আসছে। 1.5 মিলিয়ন বিদেশি ছাত্র আমাদের এখানে পড়তে আসে প্রতি বছর। 1.4 মিলিয়ন গত বছর এসছে। তার মধ্যে 7 লক্ষ, 50% আসে ভারত থেকে, জি 30% আসে চায়না থেকে, বাকিরা আসে বিভিন্ন দেশ থেকে। এখন আমরা যদি ভারতে ফিরে যাই, তাহলে দেখেন তারা ব্যাংক লোন নিয়ে পড়তে আসে। পড়তে আসার পরে তাদের ক্যালকুলেশনটা অনেক সলিড। যদি এখানে তারা জব পেয়ে যায়, তাহলে বাবা মার পয়সাটা তারা খুব সহজেই পাঠিয়ে দিতে পারে। আর যদি এখানে জব না পায়, দেশে ফিরে যায়, তাহলে তারা হায়ার এডুকেশন, কোয়ালিটি এডুকেশন নিয়ে দেশে গেলে তারা হাই হাই পেইং স্যালারিতে জব করে। আমাদের দেশে যদি ওই সুযোগটা থাকে, তাহলে কিন্তু ইটস এ গুড অপরচুনিটি। আমাদের দেশে স্যার দুইটা এখানে প্রবলেম এখানে বলে রাখা ভালো সবার জন্য, যেহেতু আমি জব মার্কেটে ওতপ্রোতভাবে জড়িত। ইন্ডিয়াতে ওদের যে হাই পেইং স্যালারির জব আছে, বাংলাদেশে সেই জব মার্কেটটা ইন্ডিয়ার 1%। অর্থাৎ ইন্ডিয়াতে হাই পেইং জব এখন প্রচুর। দিল্লিতে আমি যদি বলি, আমি যদি সেই সাথে ঢাকা কম্পেয়ার করি, সেটা মানে 100 ভাগের 1 ভাগ আছে। সো আমেরিকা থেকে আপনি একটা ডিগ্রি নিয়ে আসলেন এবং আপনি আশা করলেন, বা কানাডা থেকে, যে বাংলাদেশে আমি একটা হাই পেইং জব পাবো যেরকম ইন্ডিয়ানরা পায়, আনলাইকলি। তবে হ্যাঁ, ইউ ক্যান গো টু মিডল ইস্ট, সেখানে জব মার্কেট অপরচুনিটি এখন বাড়তেছে, দুবাইতে বা কাতারে, ওইটাতে বা টার্কিতে। দ্যাট ইজ ট্রু, বাট বাংলাদেশের ক্ষেত্রে এটা সত্যি না, বাট অন্যান্য দেশে যাওয়ার সুযোগটা ডেফিনেটলি বাড়তেছে। আমি যদি আরেকটা পয়েন্ট এখানে স্যার বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে ডেফিনেটলি বাংলাদেশিরা ব্যাংকের সাথে কোলাteral লোন নিয়ে সে যেতে পারতেছে না। আমরা অন্তত, আমরা তো মানসিক স্বাস্থ্য সেবা দেই, আমরা লাস্ট 4 বছরে মোর দেন 200 কেসেস দেখছি। দ্যাট ডাজেন্ট মিন এভরিওয়ান ইজ স্ট্রাগলিং, বাট আমি যে পয়েন্টটা আনতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা ছেলে বা একটা মেয়ে যখন বাইরে গেছে, তারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা পড়াশোনায় ভালো, কামস ফ্রম গুড এডুকেটেড ফ্যামিলি, বাট দেখা যাচ্ছে যে তারা অ্যাডিকশন অথবা এমন কিছু রিলেশনশিপ জটিলতায় তারা চলে গেছে, যেটার জন্য তারা আসলে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে নাই। আর যখন তারা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে নাই, তখন অলরেডি যে তার পিছনে যে এক্সপেন্সটা করা হয়েছে সে টাকাটা তার রিকভারেবল না। সো সে কমপ্লিটলি লাইফে সে তখন ডিরেইলড হয়ে যায়।
এবং এই জিনিসটা নিয়ে তখন সে দেশে আসলে এটাকে হিউমিলিয়েশন মনে করে। সে যদি ওই দেশে থেকে যায় সে মনে করে আমার আর কোনো প্যাথওয়ে নাই। তখন সে বিভিন্ন রকম পেটি ক্রাইমের দিকে সে ঝুঁকে যায়। এবং বাট এরা কিন্তু ক্রিমিনাল ছেলে মেয়ে ছিল না। আমি যদি জাস্ট গত মাসের একটা কেস আমি যদি বলি, ডিসকাশনে আসছিল আমাদের, যা কোনো নাম বা কোনো দেশ বা কোনো ইউনিভার্সিটির নাম না বলে, সেটা হচ্ছে একটা ছেলে, সে গেছে বাইরে পড়াশোনা করতে, মোটামুটি একটা ডিসেন্ট ইউনিভার্সিটি পড়তে গেছে। কিন্তু সে কি হয়েছে, ওইখানে গিয়ে সে তার সাথে একটা মেয়ের একটা প্রেমের সম্পর্ক হয়েছে। সেটা বাস্তবতা সেটা হইতেই পারে, ঠিক আছে। সেই সম্পর্কটা 1 বছর গড়ানোর পরে কোনো কারণে তাদের মধ্যে সম্পর্ক খুব খারাপ হয়েছে, অ্যান্ড ইট ওয়াজ কি বলবো, হরেবল ব্রেকআপ। তাদের মধ্যে সম্পর্কটা খুব বাজেভাবে খারাপ হয়ে গেছে। মেয়েটা কি করছে, মেয়েটা গিয়ে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করছে যে ও আমাকে মেন্টালি হ্যারাস করছে বা সাইকোলজিক্যালি হ্যারাস করছে। এই ছেলেটা যে তার বাবা মার কাছ থেকে লোন নিয়ে এত কষ্ট করে 2 বছর পড়লো, এই কমপ্লেনের বেসিসে যে মেন্টালি হ্যারাস করছে তাকে, যে এই যে তাকে ডিটেইন করলাম, তার নামে যে কমপ্লেন হয়ে গেল, তারপরে কিন্তু সে আর ওইখানে থাকতে পারলো না এবং তার পুরা টাকাটা নষ্ট। তার একাডেমিক রেজাল্ট ওয়াজ ফাইন, সেটা গেল এবং সে কিছুই বের করতে পারে না। তাকে জাস্ট এখন দেশে ফিরে আসার মতো অবস্থা। এখন এইটা তার জন্য যে প্রেশার বা তার বাবা মার জন্য যে প্রেশার এবং যে হিউমিলিয়েশন, এই গল্পগুলা কিন্তু ধরেন আছে। সাকসেস কেস আছে, আমি নিজেও সাকসেস কেস আমি নিজে দেখছি যে একজন বাইরে আন্ডারগ্রেজুয়েশন কোর্সে ডিড এক্সট্রিমলি ওয়েল, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আমি বলছি না যে সবকিছু ডুম অ্যান্ড গ্লুম, অ্যাবসলিউটলি না, আমিও বলছি না আপনিও বলছেন না। বাট ওই সাইডটাতে যদি আপনার এক্সপিরিয়েন্সটা বলেন যে হ্যাঁ, কিছু কিছু বাচ্চা যে ডিরেইলড হয়ে যায় বা ডিফিকাল্টিস ফেস করে, এবং বাবা মার যেটা অ্যাওয়্যার থাকা উচিত এবং তারা কিভাবে অ্যাওয়্যার থাকতে পারে, ওই জায়গায় যদি স্যার আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। এগুলো অনেক অনেক জটিল আলোচনা। এগুলো জটিল আলোচনা, অনেকে পছন্দ করবে, অনেকে পছন্দ করবে না। কিন্তু আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন, বা আমাকে সাহায্য করার জন্য আমি কিছু কিছু উদাহরণ দিতে পারি। একটা কেসের কথা বললাম, 7 সেমিস্টার শেষ করে দেশে গেছে, ফিরে আসতে পারেন। এমনও হয়েছে, আপনি যে ঘটনা বললেন সিমিলার ঘটনা, ঢাকার থেকে ছেলে মেয়েরা আসছে, তাদের মধ্যে সম্পর্ক হয়েছে, তারপরে সম্পর্ক ভেঙে গেছে। মেয়েটা ঠিকই পড়াশোনা করে ডিগ্রি শেষ করেছে, একজন এখানে কাজ করে, আরেকজন দেশে চলে গেছে। দুটো মেয়ের কথা বলছি। তাদের সঙ্গে যে দুটো বাংলাদেশি ছেলে জড়িত ছিল, তারা পড়াশোনা শেষ করতে পারেনি। তাদেরকে ইউনিভার্সিটি থেকে লিটারেলি বের করে দেওয়া হয়েছে, যেহেতু তাদের আপনার মিনিমাম জিপিএ মেনটেন করতে পারেনি। তাদের মধ্যে একজন সৌদি আরবে চলে গেছে, ওইখানে কাজ করে, আরেকজন দেশে ফিরে গেছে। সো এরকম ঘটনা অনেক ঘটছে। গ্র্যাজুয়েট লেভেলও এ ধরনের ঘটনা হয়, যদি তারা আপনার অ্যাসিস্ট্যান্টশিপ না নিয়ে আসে। সো একজন স্টুডেন্ট আজ থেকে 2 বছর আগে, 3 বছর আগে, সে এখানে পড়তে আসছে, মাস্টার্স করতে আসছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি মাস্টার্স করতে আসছো এই বয়সে? মিড 30s আসছে, অলরেডি ম্যারেড, দুটো বাচ্চা আছে। বলছে আমার ব্যাচের সবাই আমেরিকা কানাডায় পড়তে আসছে, আমি যদি না আসি তাহলে আমার ফ্যামিলিতে এটা নিয়ে কথা হচ্ছে, আমার ওয়াইফ আমাকে সারাক্ষণ খোঁচাখুচি করছে। তাই আমি ভাবলাম আমি যদি ওখানে যাই, কোনো রকমের মাস্টার্স করতে পারি, তাহলে আমি একসময় আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবো। প্রেস্টিজ, পিয়ার প্রেশার, সোশ্যাল প্রেশার, কিন্তু স্কলারশিপ নিয়ে আসে নাই। এখানে এসে তাকে লোন করে চলতে হয়েছে, টিউশন ফি ঠিক মতো দিত না, দেশ থেকে জমি টমি বিক্রি করে ওয়াইফ মাঝে মাঝে পয়সা পাঠাতো, ওয়াইফ কাজ করে। ওই ভদ্রলোকও বাংলাদেশে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার ছিলেন। এরকম করতে করতে তার অনেক লোন জমে গেছে। সাইকোলজিক্যালি উনি ডিস্টার্বড হয়েছেন, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে। আমি নিয়ে গেছি এবং ডাক্তার তাকে প্রেসক্রাইব করেছে, ওষুধ দিয়েছে। তার পড়াশোনা শেষ করতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। পড়াশোনা শেষ করেছে, এখন দেশে চলে যাবে, দেশে যাওয়ার পয়সা নাই এবং ইউনিভার্সিটি ডিগ্রি হাতে নাই। কারণ যে 2 সেমিস্টারের পয়সা সে দেয় নাই, তাকে তো ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট দিচ্ছে না। এখন সে দেশে যেতেও ভয় পাচ্ছে, কারণ তার কাছে 30-40 লক্ষ টাকা দেশে আপনার দেনা রয়ে গেছে। সো এই ধরনের ঘটনা অহরহই হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আন্ডারগ্র্যাড থেকে এবং গ্র্যাড দুটোতেই হচ্ছে। সো যেহেতু গ্র্যাজুয়েট স্টুডেন্টরা মোস্টলি অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আসে, তাদের প্রবলেমটা কম। এবং বেশিরভাগ, আমি বলবো যে অলমোস্ট 90% গ্র্যাড স্টুডেন্টরা মাস্টার শেষ করে পিএইচডিতে যাচ্ছে, অথবা পিএইচডি শেষ করে জবে যাচ্ছে, জব পাচ্ছে। 90% আর সাকসেসফুল, কারণ তারা অলরেডি ম্যাচিওর। তারা জানে আমাকে পড়াশোনা শেষ করতে হবে, আমাকে ক্যারিয়ার ডেভেলপ করতে হবে। দে আর ডিভোটেড, দে আর সিনসিয়ার, অথবা এখানে এসে সিনসিয়ার হয়ে যাচ্ছে, শিখে যাচ্ছে। আন্ডারগ্র্যাডের জন্য এটা 50-50। যারা ডিভোটেড, তাদের সলিড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সাপোর্ট আছে, ফ্যামিলি সাপোর্ট আছে, সলিড ফাউন্ডেশন আছে, দে আর ডুইং ভেরি গুড। কিন্তু যারা রিস্ক নিয়ে আসতেছে, তারা বড় বেশি রিস্ক নিয়ে আসতেছে। তারা যে করবে না তা না, করতেও আমি দেখেছি। পজিটিভ সাইডটা বলি, বাংলাদেশের একজন
মোহাম্মদপুরে। আমি আর বেশি বলবো না। ভদ্রলোক, ওনার ফ্যামিলিতে 3টা বাচ্চা আছে, একটা ছেলে এক্সট্রিমলি 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 ইন্টেলিজেন্ট, এবং সেখানে পড়তে এসছে, আমার ইউনিভার্সিটি পড়তে আসছে। আমি বলছি তুমি এসো না পড়াশোনা স্কলারশিপ না নিয়ে, কিন্তু সে বলছে আমি আসবো, আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, আমাকে পড়তে হবে। ও এসছে, 4 বছর না খেয়ে পড়াশোনা করেছে, 2 বছর কোনো রকমে ক্যাম্পাসে কাজ করে টিকেছিল। তারপরে তার পড়াশোনা দেখে তার ইন্টেলিজেন্স লেভেল এত বেশি ছিল, তখন ডিপার্টমেন্টের প্রফেসররা তাকে আপনার অ্যাসিস্ট্যান্টশিপ দিয়েছে, ল্যাবে কাজ দিয়েছে। ওইটা দিয়ে সে 4 বছরে ভালো ডিগ্রি শেষ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে, অ্যান্ড হি গট এ জব, ভেরি গুড জব। বাট ওইটা হাতে গোনা কয়েকজন। সে যে ভালো যে হচ্ছে না তা না, ডিটারমিনেশন থাকতে হবে, কষ্ট করতে হবে। আমরা অনেকদিন ওকে আপনার বাসায় এনে খাইয়েছি, দিয়েছি, হেল্প করেছি। বলছি তুমি কেন মিশো না? বলে আমি কারোর সঙ্গে মিশতে পারি না, বিকজ আমি যদি ওদের বাসায় যাই, ওরা যখন আমাকে খাওয়ায় আমি তো রিটার্ন করতে পারি না। সুতরাং আমি আমার বাকি সময়টা পড়াশোনায় কাজে করি এবং ক্যাম্পাসে কাজ করি। ভেরি আনসোশ্যাল ছিল, ভেরি আনসোশ্যাল, বাট হি সাকসেসফুল। দেখিয়ে দিয়েছে যে সে পেরেছে। So, ওরকম কয়টা ছেলে, কারণ তার তো ব্যাকগ্রাউন্ড ছিল যে আমাকে বাবা আমাকে বাঁচাইতে হবে, ভাই বোনকে বাঁচাইতে হবে, আমাকে পড়তেই হবে, অ্যান্ড হি ডিড ইট, হি মেড ইট। আমরা প্রাউড তার জন্য। আপনার এক্সপিরিয়েন্সে এই যে আন্ডার গ্রাজুয়েট করতে যে বাচ্চাটা আসে 17-18 বছরের ভার্সেস যে গ্রাজুয়েট করতে আসে 23 বছরের, আপনি তো বললেন যে যারা গ্রাজুয়েশনে আসে তাদের সাকসেস, যারা মাস্টার্স বা পিএইচডি তাদের সাকসেস রেটটা 90%, যারা আন্ডার গ্রাজুয়েশন তাদের ক্ষেত্রে 50-50। এখানে ম্যাচুরিটির লেভেলটা আসলে কতটা ডিফারেন্ট হয় আপনার এক্সপিরিয়েন্স তাদের দুইজনের? অনেক 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 বেশি, অনেক বেশি। একটা 17-18 বছরের ছেলের ম্যাচুরিটি, মেয়েদের ম্যাচুরিটি ইজ হায়ার দেন ছেলেদের ম্যাচুরিটি। জি, মেয়েরা ইউজুয়ালি মোর সাকসেসফুল দেন দ্য বয়েজ। জি, এটা আপনি সাইকোলজির লোক, আপনি সেটা জানেন। একাডেমিক্যালি অবশ্যই, জি, একাডেমিক্যালিও, ম্যাচুরিটির দিক দিয়েও দে আর ভেরি ভেরি ম্যাচিওর। তারা জানে যে তাদেরকে ভালো করতে হবে, কারণ রাইট। অনেক অনেক ব্যাপার আছে। এবং সো মেয়েরা মোর অর্গানাইজড। জি, দে আর ভেরি অর্গানাইজড। তারা রান্না করতে পারে, সেলাই করতে পারে, লন্ড্রি করতে পারে, রাইট, ব্যালেন্স করতে পারে, টাইম ভালো ম্যানেজ করতে পারে। দে আর মাল্টি টাস্কার, জি, রাইট? কিন্তু ছেলেরা তো আপনার মাল্টি টাস্কার না। ওদের ফোকাস এক একটা এক এ- মানে যেটা করে সেটাতে ফোকাস থাকে, ওয়ান আইটেম এট এ টাইম। বাট দে ডু গুড, তারা ভালো করে, রাইট। যেটা নিয়ে কাজ করে সেটা ভালো করে। তো এখন 17-18 বছরের ছেলে মেয়েদের ম্যাচুরিটি, আপনি সাইকোলজিস্ট, আপনি ভালো বলতে পারবেন। তো ওদের ম্যাচুরিটি অনেক কম। আপনি ইসলামিক্যালি যদি বলেন, আপনি তো ইসলাম নিয়ে অনেক আলোচনা করেন, অনেক নলেজেবল। 21 বছর পর্যন্ত কিন্তু আপনার ম্যাচুরিটি ডেভেলপ করতে থাকে। জি, বলা হয়েছে, আমি আমি কোন হাদিস বলতে পারবো না, কিন্তু আমি যতটুকু শুনেছি, পড়েছি, দেখেছি, বলা হয়ে থাকে কোনো এক সময় বলা হয়েছিল যে যখন তোমাদের ছেলেমেয়েরা 21 বছর হবে, তখন তুমি আম্বেলিকাল কর্ডটা ছিঁড়ে ফেলো, কেটে ফেলো কমপ্লিটলি। তো 7-8 বছরে যখন ছেলেমেয়েরা বড় হয়, তাদেরকে নামাজ টামাজ পড়ানো শেখানো হয়, টিনেজার হলে, পিউবার্টি হলে তাদেরকে পানিশ করা হয়, বলা হয়। 21 বছরে বলছে কমপ্লিটলি তুমি তোমার নারীটা কেটে ফেলো, তাদেরকে স্বাধীন করে দাও, বিকজ দে আর অলরেডি ম্যাচিওর, লেট দেম লিভ দেয়ার ওন লাইফ। তখন হেলিকপ্টার প্যারেন্টিং করতে না করে। কিন্তু 21-এর নিচে হেলিকপ্টার প্যারেন্টিং আমরা করি, রাইট? 18-র নিচে আমেরিকাতে করে, আমরা 21, 22, 23 পর্যন্ত করি, অনেক সময় বিয়ের পরেও করি। তো এখানে আমার দেখা মতে, হ্যাঁ, আপনার 18 বছরের ছেলে আর 22 বছরের ছেলের ম্যাচুরিটির মধ্যে আমি আকাশ পাতাল তফাৎ এখানে দেখি। বাবা মার এই জিনিসটা স্যার খুব ইম্পর্টেন্ট, স্যার এখানে কমপ্লিমেন্ট করার জন্য বললাম যে একটা বাচ্চাকে যাকে একদম 18 বছর পর্যন্ত হেলিকপ্টার প্যারেন্টিং করা হয়েছে, হঠাৎ করে যখন তাকে প্যারাশুট ছাড়া হেলিকপ্টার থেকে ফালাই দেওয়া হয়, এটা কিন্তু বাবা মারা চিন্তা করে না যে আমি বাংলাদেশে আমার বাচ্চাটাকে বনানী থেকে ফার্ম গেট আসতে দেই না একা, এটা রিস্কি, কিন্তু আমি হঠাৎ করে তারা কানাডার ভিসা দিয়ে পাঠাই দিলাম, আমি পাঠাই দিলাম, বিকজ আমার মাথায় আছে যে ওইখানে এভরিথিং ইজ সেফ। বাট দ্য থিং ইজ আমার বাচ্চা কি ওই ওপেন এনভায়রনমেন্টে নেভিগেট করার মতো ম্যাচিওর্ড কিনা, বা ম্যাচিওর করার জন্য আমি তাকে কিভাবে প্রিপেয়ার করছি সাইকোলজিক্যালি, এটাও কিন্তু বাবা মার এই সাইকোলজিক্যাল প্রিপারেশনটাও কিন্তু খুব দরকার। আমি একদম দরকার। হাত ধরে ধরে বাংলাদেশের রাস্তা পার করাবো, এবং হঠাৎ করে আমি তাকে একটা 18 ঘন্টার ফ্লাইটে পাঠিয়ে দিলাম উইথ লাইক এভরিথিং, ওই যে 50-50, ইট মাইট ওয়ার্ক, ইট মাইট ব্যাকফায়ার। ইয়া, আপনি আপনি বললেন যে বনানী থেকে গুলিস্তান আসার কথাটা, যেটা আপনি বললেন, না, ভেরি গুড অ্যানালজি, ভেরি গুড মেটাফর। যে হ্যাঁ, ঢাকাতে সেফটি কম, আমি হাত ধরে পার করে দিই, এটা হবে বাবা মার লজিক।
আর ওইখানে আইন কানুন আছে, ওইটাও বাবা মার লজিক। দুটো, হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে সবকিছুই আপনার কথা মতো বা আপনার চিন্তার সঙ্গে মিলবে। আমি এটাকে একটু অ্যাড করি। আপনি ছেলে মেয়েকে আপনার ঢাকাতে শেরাটন হোটেলে সুইমিং পুলে অথবা ধানমন্ডির মহিলা কমপ্লেক্সে নিয়ে গিয়ে সাঁতার শিখালেন মেয়েদেরকে, অথবা ছেলেদেরকে পুকুরে পাঠিয়ে সাঁতার শিখালেন। আপনি ভাবলেন যে আপনার ছেলেমেয়েরা ভালো সাঁতার কাটতে জানে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যখন কক্সবাজারে যাচ্ছে, দুই একটা কি ভেসে যাচ্ছে না? জি, যাচ্ছে অবশ্যই। তো, দুর্ঘটনা ঘটছে তো। তো জি। আমাকে বুঝতে হবে যে ছেলে মেয়েদেরকে আমি সুইমিং পুলে সাঁতার কাটতে শিখিয়েছি, সে কি পুকুরে সাঁতার কাটতে পারে? আচ্ছা, পুকুরে সাঁতার কাটতে পারে, সে কি বুড়িগঙ্গায় সাঁতার কাটতে পারবে? আচ্ছা, বুড়িগঙ্গাও সাঁতার কাটতে পারে, সে কি সমুদ্রে সাঁতার কাটতে পারবে? তো আপনি সাঁতার শিখিয়ে আপনি সমুদ্রতে ছেড়ে দিচ্ছেন, কি করে আশা করেন যে সে জোয়ার ভাটার থেকে বেরিয়ে আসবে? তো রাইট। জোয়ার ভাটাকে বুঝতে হবে। আপনার যখন জোয়ার আসবে, তখন আপনার রিস্ক কম, পানি আপনাকে শোরের দিকে টেনে ফেলে দিবে। কিন্তু যখন ভাটা হবে, যতই আপনি স্ট্রঙ্গার সুইমার হন না কেন, আপনাকে টান দিয়ে ভিতরে নিয়ে যাবে। সো ইউ হ্যাভ টু নো অ্যাডাপ্টিবিলিটি, কখন আপনি পানিতে নামবেন, কখন নামবেন না, কখন সুইম করবেন, কখন সুইম করবেন না, কখন সার্ফিং করবেন, কখন সার্ফিং করবেন না। বাবা মা কি সেটা জানে? সুতরাং ছেড়ে দিলেই হবে না যে সুইমিং শিখাচ্ছ, যাও পুকুরে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ো। আপনি যেটা বললেন, এটা হয় না। সেই জন্য স্ট্রঙ্গার সুইমার হইতে হবে, ম্যাচুরিটি থাকতে হবে, অ্যাডাপ্টিবিলিটি থাকতে হবে। অনেক কিছু ফাইন্যান্সিয়াল কথা তো আমরা বলেছি, ধরে নিলাম আপনার অনেক পয়সা আছে, সে কি লন্ড্রি করতে পারবে? সে কি রান্না করে খেতে পারে? আমাদের বাবা মারা তো আমাদের ছেলে মেয়েকে রান্না বান্না শিখায় না দেশে। তাহলে সে এখানে সে রান্না করে খেতে পারবে? আর রেস্টুরেন্টে খেলে শরীর খারাপ হবে, আর রেস্টুরেন্টের প্রাইস 3 গুণ বেড়ে গেছে, এফোর্ড করতে পারবেন? সারাক্ষণ কি ক্যাম্পাস থেকে আপনি অনলাইনে ফোন করে খাবার ডেলিভারি করলে তো আপনাকে বাড়ি ঘর বিক্রি করে দিতে হবে। তো অনেকগুলো ব্যাপার আছে, সেইগুলো, এই কথাগুলো ভালো করে চিন্তা করতে হবে। না, তো এট দ্য সেম টাইম স্যার, যেটা মানে তাদের যেন ওই ম্যাচুরিটি থাকে যে তারা তাদের যে ফ্রিডমটা পাবে সেই ফ্রিডমটাকে যেন সে মিসইউজ না করে। আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, তবু যদি মনে করেন যে আমি যদি সামারাইজ করি, জি। আমার প্যারেন্টদের জন্য এবং বাচ্চাদের জন্য আমি যদি সামারাইজ করি, আমি বলবো যে তোমরা যারা পড়াশোনা করে বাইরে আসতে চাচ্ছ, জি। আমার তোমাদের জন্য সাজেশন হচ্ছে, যদি তোমরা বাংলাদেশে ভালো সাবজেক্টে পড়তে পারো, ভালো স্কুলে পড়তে পারো, 4টা বছর কষ্ট করে ওখানে পড়ো, ওইখান থেকে ভালো গ্রেড নিয়ে তোমরা বাইরে পড়তে আসো। যখন তোমরা এখানে মাস্টার্স পিএইচডি করতে আসবে, তখন তোমরা অ্যাসিস্ট্যান্টশিপ পাবে। তোমরা যদি চাও, আমি ইয়াহিয়া স্যারের সাথে কথা বলে আরেকটা সেশন করতে পারি, কিভাবে এই দেশে আসা যায়, কিভাবে এসওপি লেখা যায়, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া যায়, আমি ওটা নিয়ে ডিটেলস আমি তোমাদেরকে গাইড করতে পারি। তো তোমরা যদি এখানে মাস্টার্স পিএইচডি করতে আসো অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে, তাহলে তোমরা পুরো টিউশন ফি ওয়েভড হবে, এন্ড তোমরা স্যালারি পাবে, ওটা দিয়ে তোমরা ভালোভাবে মাস্টার্স এবং পিএইচডি শেষ করতে পারবে। এবং ভালোভাবে মাস্টার্স পিএইচডি শেষ করার পরে তোমরা NIW, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারের আন্ডারে তোমরা এখানে গ্রিন কার্ড পেয়ে যাবে। মাঝখানে ওপিটি করতে হতে পারে, সিপিটি করতে হতে পারে, H1 করতে হতে পারে, বাট ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার হচ্ছে যাদের মাস্টার্স ডিগ্রি আছে, তারা দেশের ইন্টারেস্টে তোমাকে সোজাসুজি গ্রিন কার্ড দেওয়া হবে। যতই আমরা রাজনীতির উল্টাপাল্টা কথা শুনি কিনা, ইটস ওয়ার্কিং। স্টিল তারা ইস্যু করছে, তারা আপনার ইলিগাল ইমিগ্রেন্টকে বের করে এডুকেটেড লোকদেরকে রাখছে। সো এখানে মাস্টার্স পিএইচডি করলে ইউ হ্যাভ ভেরি বিগ অপরচুনিটি। এবং এই দেশ আমাদের ছাড়া, ইমিগ্রেন্ট ছাড়া চলবে না। তো তোমরা দেশে 4 বছর পড়াশোনা করো, রান্না বান্না শিখো, ইন্ডিপেন্ডেন্ট হও, লন্ড্রি করা শিখো, হ্যাঁ, ম্যাচুরিটি ডেভেলপ করো, তারপর পড়তে আসো, তাহলে বাবা মার উপরে বার্ডেন হবে না, ফিরে গিয়ে ভালো করতে পারবে, এখানেও থেকে থেকে ভালো কাজ করতে পারবে। যারা বাহ। আন্ডারগ্র্যাড করতে আসতে চাচ্ছ, স্যার, আমার ইয়েস ভাই বা স্যার, যারা আন্ডারগ্রেড করতে আসছো, তোমরা ভালো করে বাবা মার সঙ্গে বসে ডাইনিং টেবিলে ডিসকাস করো তুমি কি চাও এবং তুমি পারবে কিনা, এবং তোমার বাবা মা তোমাকে দিতে পারবে কিনা। শুধুমাত্র পিয়ার প্রেসারে, বন্ধু বান্ধবের কথা চিন্তা করে, সোশ্যাল কম্পারিজন করে এসো না। আসলে তোমাকে ভেরি স্ট্রং পার্সোনালিটি ডেভেলপ করতে হবে, ম্যাচিওর হইতে হবে, অ্যাডাপ্টেবল হইতে হবে, এবং ফোকাসড হইতে হবে। সো দিজ আর দ্য আমার টেক হোম মেসেজেস ফর ইউ। প্যারেন্টদের কাছে টেক হোম মেসেজ হচ্ছে, ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেন, ওদের সঙ্গে বন্ধু হন, ওদেরকে প্রোজ অ্যান্ড কনস, ভালো এবং খারাপ সাইডটা ডিসকাস করেন, ডিসকারেজ করেন না, বকা দিয়েন না, বুঝানোর চেষ্টা করেন। 4টা বছর দেখতে দেখতে চলে যাবে, তারপরে আসুন। আর যদি এফোর্ড করতে পারেন, পাঠান।
ব্ল্যাকলিস্টেড ইউনিভার্সিটিতে পাঠিয়েন না, ভালো ইউনিভার্সিটিতে পাঠান, ভালো প্রোগ্রামে পাঠান, এবং ডেফিনেটলি তারা ভালো করবে। বাবা মার মধ্যে একটা গিল ট্র্যাপ থাকে, কারণ ডেফিনেটলি অনেকের কাছে 3 কোটি 5 কোটি টাকা নাই, কিন্তু তারা আমার বাচ্চাকে ভালো এডুকেশন দিতে পারতেছি না, এন্ড এটাতে তাদের প্রচন্ড একটা গিল ট্র্যাপে তারা পড়ে, যেটা হয়তো বা আগের জেনারেশনের প্যারেন্টরা কম পড়তো, বাট এখনকার জেনারেশনে আমি ফেস যে দেখা যাচ্ছে বাবা মা এসে কাঁদতেছে যে বাচ্চাকে আমি দিতে পারতেছি না, আমার কারণে বাচ্চাটা ভালো করতে পারতেছে না, বাট বাচ্চাটা কিন্তু লেটসে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তেছে বা ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে। তো এটা হচ্ছে কি একটা পার্ট, যে এই যে বাবা মার যে গিল্ট ট্র্যাপটা, এটা থেকে তারা কিভাবে রিকভার করতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে যে তাদের একটা ফিয়ারটা কি, যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম খুবই পুয়ার, সো এইখানে যদি আমার বাচ্চা আন্ডার গ্রাজুয়েট করে, হয়তো তারা আর কখনোই ওয়েস্টে ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। এবং এই দুইটা জিনিসকে যদি কিভাবে আমরা বাবা মাকে আসলে এনলাইটেন করতে পারি যে এই দুইটা জিনিস আসলে ট্রু না, আসলে ফিউচার ইজ স্টিল ব্রাইট, যদি তারা এই মুহূর্তে তারা যদি এটা এফোর্ড করতে নাও পারে, তার মানে এটা না যে দে আর ব্যাড প্যারেন্টস, দেয়ার ইজ গুড ফিউচার। গিল্ট ফিলিং এর কাজটা আপনার, ওদেরকে বের করে আনার কাজটা আপনার। হ্যাঁ, লাইফ স্প্রিং এর কাজ আপনার কাজ, অথবা আপনার কলিগদের কাজ। জি। ওইটা কাউন্সিলিংটা আপনাকে করতে হবে। আর একাডেমিক অ্যাডভাইস যেটা আমি দিতে পারি সেটা হচ্ছে, গিল্ট ফিলিং এর কোনো কারণ নাই। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম চলে যাবে, দেখতে দেখতে 4 বছর পার হয়ে যাবে। ঢাকার থেকে পড়ে আসলে, বাংলাদেশ থেকে পড়ে আসলে এখানে ভবিষ্যতে অনেক অনেক সুযোগ আছে। So, আপনি গিল্ট ফিলিং করে জমি জমা বিক্রি করে ছেলে মেয়েকে সাগরে ভাসিয়ে দিয়েন না। গিল্ট ফিলিং থেকে বেরিয়ে আসেন। সময় দেখতে দেখতে চলে যাবে, এবং তারা, যদি আপনার ছেলে মেয়ে যদি ডিটারমিন্ড হয়, ইন্টেলিজেন্ট হয়, সুযোগ আসবে। সময় চেঞ্জ হয়ে যাবে, সরকার চেঞ্জ হয়ে যাবে, নিয়মকানুন চেঞ্জ হয়ে যাবে আজ থেকে 2 বছর পরে, অথবা এই বছরই শেষের দিকে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। তাই না? আজকে যেটা আমরা আলোচনা করছি পলিসি নিয়ে, আগামী বছর জানুয়ারিতে আমার সঙ্গে আপনি কথা বলবো যে পলিসি চেঞ্জ হয়ে গেছে, সবাইকে পাঠিয়ে দেন। সো সুতরাং গিল্ট ফিলিং করেন না। ওকে, ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেন, ওদেরকে বুঝান, বসে ওদেরকে বন্ধু বানান। বলেন যে আমি এফোর্ড করতে পারছি না, তুমি নিজেও গিল্টি ফিল করো না, আমাকেও গিল্টি ফিল করতে দিও না, চলো আমরা একসঙ্গে কাজ করি, আমরা ফাউন্ডেশন তৈরি করি, ভবিষ্যতে অনেক সুযোগ পাওয়া যাবে, এবং ইটস ওয়ার্কিং। আমার অনেক ছেলে মেয়েকে আমি আন্ডার গ্র্যাডে পড়তে আসতে দিতে ডিসকারেজ করেছি আমার ফ্যামিলিতে। তারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে এসছে, অ্যান্ড দে আর ডুইং ভেরি ভেরি গুড। আর অনেক আন্ডার গ্র্যাডকেও আমি আসতে সাহায্য করেছি। 50% আর সাকসেসফুল, 50% আর নট। এটা আমার নাম্বার, স্ট্যাটিস্টিক্সটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। দুটোরই প্রোজ অ্যান্ড কনস আছে। আপনার অ্যাফোর্ডেবিলিটি আপনি চিন্তা করেন, তারপরে আপনি ডিসিশন নেন। কিন্তু রিস্ক নিয়ে পাঠাইয়া ছেলে মেয়েকে আপনার সাগরে ভাসায় দেওয়ার আগে ভালো করে চিন্তা করে দেখেন যে আমি ওকে কোথায় পাঠাচ্ছি। সো ইটস এ ডিফিকাল্ট পয়েন্ট। আজকের যে আমরা আলোচনা করলাম, কাউকে ছোট করার জন্য না, কাউকে ডিসকারেজ করার জন্য না, কাউকে এনকারেজ করার জন্য না, আমরা শুধু রিয়েলিটিটাকে নিয়ে আমরা কথা বললাম যে কোনটা করলে কি হতে পারে। ডিসিশন ইজ ইয়ার্স, রাইট? মানুষের কাছ থেকে সাজেশন নেওয়া যায়, বাট ডিসিশন ইজ ইয়ার্স, অ্যান্ড ওয়ান্স ইউ মেক দ্য ডিসিশন, ডু নট লুক ব্যাক। জি। রাইট? পিছনে তাকাবেন না, সামনের দিকে চলে যেতে হবে। স্ট্রাগল আসবে, আপনার অনেক হার্ডলস আসবে, সেগুলোকে আপনাকে ফেস করতে হবে, এবং সেগুলোকে ফেস করলে আপনি সাকসেসের দিকে এগিয়ে যাবেন। সো ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড। থ্যাংক ইউ প্রফেসর মোস্তফা স্যার, আপনি অনেক ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট এখানে নিয়ে এসেছেন, আর আই বিলিভ এই পডকাস্টটা যারা শুনবে তাদের জন্য এই ডিসিশন নেওয়াটা অনেক ইজিয়ার হবে। তারা একটা ইনফর্ম ডিসিশন নেবেন, দ্যাট ইজ অল দ্যাট উই ওয়ান্টেড। এবং ডেফিনেটলি আপনার ডিসিশন আপনাকে নিতে হবে। আমরা জাস্ট আপনার প্রজ অ্যান্ড কনসটা আমরা বললাম, দেন দ্য ডিসিশন ইজ ইউর্স। আমরা জাস্ট চাই যে আপনি একটা ইনফর্মড ডিসিশন নেন। সবকিছুতেই লাইফে রিস্ক আছে, বাট সেই রিস্কের মধ্যে কোন স্ট্রাগলটা, সাফারিংটা, কোন রিস্কটা আপনি নিতে চাচ্ছেন, জাস্ট আপনি ইনফর্মড হয়ে নেন, দ্যাটস অল। থ্যাংক ইউ স্যার, আপনার এখন অনেক রাত এবং আপনি খুবই বিজি, এর মধ্যে হচ্ছে স্যার আপনি আমাদেরকে সময় দিয়েছেন। উই আর ডিপলি গ্রেটফুল ফর দিস। থ্যাংক ইউ। আর যেহেতু আমি প্রমিস করেছি, যারা গ্র্যাড প্রোগ্রামে আসতে চাও ছেলে মেয়েরা, তোমরা যদি এনার এই পডকাস্টের নিচে কমেন্ট করো, যদি বলো যে আমরা আসতে চাই, আমরা একটা সেশন চাই যেখানে স্যার আমাদেরকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, প্রফেসরদেরকে খুঁজে বের করতে হয়, ইউনিভার্সিটি খুঁজে বের করতে হয়, লেটার অফ ইন্টেন্ট কিভাবে লিখতে হয়, ইংলিশ প্রিপারেশন কিভাবে নিতে হয়, we can, instead of like discussing pros and cons, we can talk about all the opportunities, and I can provide the guidelines তোমাদেরকে।
সো আপনি যদি মনে করেন সামারে আমার সময় থাকবে, তখন আমরা এটা নিয়ে কথা বলতে পারবো। অবশ্যই ইনশাল্লাহ, আমি শিওর এটা অনেকের ব্যাপারে ইন্টারেস্টেড। এট দ্য সেম টাইম আমি স্যারের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, কেউ যদি যদি স্যার পারমিশন দেন, অ্যান্ড কেউ যদি স্যারের সাথে রিচ আউট করতে চাও তোমরা কমেন্ট সেকশনে স্যারকে ইমেল করতে পারো। থ্যাংক ইউ, আজকে আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, আপনি ভালো থেকেন। এন্ড তোমরা যারা এই পডকাস্ট শুনেছো, তোমরাও ভালো থাকো, প্যারেন্টসরাও ভালো থাকেন। লাস্ট টেক হোম মেসেজ যেটা ইহাইয়া আপনাদেরকে বললো সেটা হচ্ছে যে, বেসড অন আজকের ডিসকাশন, মেক দি ইনফর্ম ডিসিশন। ওকে, মেক দ্য ইনফর্ম ডিসিশন। হোপফুলি আপনার ডিসিশন ভালো হবে এবং ছেলেমেয়েরা ভালো করবে, অ্যান্ড উই আর হিয়ার টু হেল্প। থ্যাংক ইউ।